আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আমাদের সাথে আরো কয়েকজন জয়েন করার কথা, তো আমরা একটু সবার জন্য আর 4টা মিনিট ওয়েট করি। ইনশাল্লাহ 9টা 35-এ আমরা শুরু করে দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক জি, ইউ। শোনা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আসলে একটু অসুস্থ, তো কোনো কথা যদি না বুঝতে পারেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন আর কি। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, তো আমি আসলে আপনাদের সাথে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেয়ার করতে চাচ্ছিলাম। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল ইসলাম ফাহিম, চিফ অপারেশন অফিসার এন্ড ডিরেক্টর অফ রিসার্চ বাডি এআই। আর আজকের এই ওরিয়েন্টেশন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম, আপনারা যারা টাইমলি জয়েন করছেন। তো এইখানে আপনারা যারা একদম পেইড আছেন, পেইড রেজিস্ট্রেশন করছেন, আপনারা ছাড়াও কয়েকজন আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে ওনারা ফার্স্ট ওরিয়েন্টেশন সেশনটা করে দেখতে চাচ্ছেন, যে ওনাদের আসলে কিছু কোয়েরি ছিল, তো এগুলো আপুর সাথে শেয়ার করবেন। যদি ওনার হ্যালো। আচ্ছা, আমি বের হয়ে গেছিলাম। আহ, যেটা বলতেছিলাম যে আমাদেরকে আসলে কয়েকজন বলছিলেন যে ওনারা আসলে ওরিয়েন্টেশন সেশনটা করে দেখতে চাচ্ছেন।
তো ওই জায়গা থেকে আমরা আসলে ওনাদেরকে ক্লাস লিঙ্কটা প্রোভাইড করছি, যদিও আমরা প্রায় 32 জনকে ক্লাস লিঙ্কটা প্রোভাইড করছি, দেখি আমরা আসলে কয়জন জয়েন করে ক্লাসে। আর এছাড়াও আমাদের এই ওরিয়েন্টেশন সেশনটাও শুরু করার প্ল্যান ছিল প্রথম দিকে নেক্সট উইকে, মানে জুলাইতে আর কি, একদম ফার্স্ট উইকের দিকে। বাট কয়েকজন স্টুডেন্ট যারা অলরেডি জয়েন করে আছেন, তো আপনারা চাচ্ছিলেন যেন আর্লি শুরু করে দেওয়া হোক, তো সেজন্য আসলে আমরা আজকের এই সেশনটা নিচ্ছি, প্লাস শুরু করে দিচ্ছি আর কি। সরি। তো যে কথাগুলো বলছিলাম আপনাদের সাথে আমি, আমাদের রিসার্চ বাডির জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। তো আমাদের রিসার্চ বাডির যে মিশন এন্ড ভিশন, সেটা হচ্ছে বাংলাদেশে আমরা চাচ্ছি একটা রিসার্চ কালচার ক্রিয়েট করতে, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবেন, ওনারা রিসার্চে শিখবেন, দেন পাবলিকেশনে যাবেন। তো দেখা যায় আমরা যারা একদম রিসার্চে নতুন, তো আমরা মেইনলি দুইটা প্রবলেম ফেস করি। একটা হচ্ছে যে আমরা কার সাথে রিসার্চ করব, আর একটা জিনিস হচ্ছে যে আমি কি নিয়ে রিসার্চ করব। মেইনলি রিসার্চের জার্নিটা যখন আমাদের শুরু হয় তখন এই প্রবলেমটাই হয় মেইনলি। তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে কানেক্ট করাই দেওয়ার জন্য আপনার আহ, পছন্দের সুপারভাইজারের সাথে, কারণ আপনারা এখানে আমাদের ল্যাবগুলোতে সুপারভাইজার প্রোফাইল এক্সপ্লোর করতে পারতেছেন, দেন ডিসিশন নিতে পারতেছেন। তো আর শুধু মাত্র আচ্ছা, আপু কিছু বলতেছেন? আচ্ছা, তো শুধু এটাই না, এখানে আপনারা যখন ল্যাবে জয়েন হবেন, ল্যাবে ক্লাস করবেন, তো আপনারা কিন্তু এইখান থেকেও ডিসিশনে যেতে পারবেন। যেমন ধরেন কংক্রিট টেকনোলজির এইখানে তো অনেকগুলো সাব টপিক আছে, তো আপনি বুঝতে পারবেন যে এই টপিকগুলো আপনার সাথে আপনি চুজ করতে, আপনি কিভাবে এখান থেকে একটা টপিক চুজ করবেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে গাইডেন্স পাবেন। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে এনশিওর করতেছি, আপনারা যদি আপনাদের প্রপার ডেডিকেশনটা এখানে শো করেন, আপনারা এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন। আমি আসলে অনেস্টলি বলতেছি, আমাদের যারা সুপারভাইজার হিসেবে আমাদের সাথে কাজ করতেছেন, ওনারা যে এখানে আমরা যে একটা পেমেন্ট ওনাদেরকে, মানে নামে মাত্র একটা পেমেন্ট করে থাকি, ওনারা শুধুমাত্র পেমেন্টের জন্য এখানে কাজ করেন না। ওনাদেরও আসলে এইরকমই ভীষণ যে বাংলাদেশে ওনারাও আসলে কিছু একটা দিতে চাচ্ছেন, কারণ ওনাদের রিসার্চের যখন স্টার্টিং হয় ওনারা নিজেরও এরকম অনেক ধরনের প্রবলেম ফেস করছে। তো ওই জায়গা থেকে ওনারাও চেষ্টা করতেছে যেন আমার জুনিয়ররা, আমার দেশের জুনিয়ররা এই ধরনের প্রবলেম ফেস না করে অন্তত পক্ষে। হয়তোবা এখানে আপনারা বাহিরে অনেকেই স্কলারশিপে চলে গেছেন, অথবা অনেকেই দেশে আছেন বা বাহিরে যাবেন। আমরা সবাই জানি আমাদের একটা রিসার্চ পেপারের ভ্যালু কতটুকু। তো ওই জায়গা থেকে আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে আপনারা আপনাদের প্রপার মানে ফুল ডেডিকেশনটা এখানে শো করবেন, কারণ আমাদের সুপারভাইজার অল টাইম রেডি টু সাপোর্ট ইউ। তো আমরা শুধুমাত্র আপনাদের কাছ থেকে আপনাদের ডেডিকেশনটা আশা করতেছি। আরেকটা যে ব্যাপার, এখানে আমরা বলে থাকি উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন, এই জিনিসটা ভেরি করে। যেমন আমাদের এমনও কয়েকটা ল্যাব আছে যে মান্থলি 6টা 8টা সেশন হচ্ছে। আবার কিন্তু কোন উইকে এই এই জিনিসটা ডিসিশন নিলেও এটাও কিন্তু সুপারভাইজার আপনাদের সাথে মিলেই ডিসিশন নিবে, কারণ ওনার মনে হতে পারে যে আমার তো উইকলি একটা সেশন হচ্ছে না, ওনাদেরকে ওনাদের রিসার্চের প্রপার গ্রোথের জন্য আরো বেশি সেশন প্রয়োজন। তো ওইটাও কিন্তু পসিবল। আবার কোন উইকে দেখা গেল আপনাদেরকে যে টাস্ক গুলা সুপারভাইজার অ্যাসাইন করছে, কিন্তু আপনারা ওইগুলা সাবমিট করেন নাই প্রপারলি, তো ওই জায়গা থেকে উনি চাইলে কোনো উইকে মানে সেশন একটা পজও রাখতে পারেন। তাহলে আপনাদের করণীয়টা কি? আপনাদের করণীয় হচ্ছে আপনারা অবশ্যই টাইমলি আপনাদের টাস্ক গুলো সাবমিট করবেন। শুধু এটাই না, আপনারা চেষ্টা করবেন 24/7 যে সাপোর্ট আমাদের ওইটা নেয়ার। এখন ওইটা কি রকম, আপনি মেসেজ দিলেন সাথে সাথে সলিউশন পেয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু সুপারভাইজার উনি নিজেও একটা মানুষ, ওনার নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, একাডেমিক লাইফ অনেক কিছুই আছে। তো ওই জায়গা থেকে ওনাকে ওই টাইমটা দেওয়া লাগবে, আমাদের কাইন্ডলি একটু পেশেন্স রাখা লাগবে যেন ওনাকে আমরা ওই সময়টা দেই। দেখা যায় যে অনেক সময় মেসেজ স্কিপ হয়ে যায়, ধরেন আপনি আজকে একটা মেসেজ দিচ্ছেন, উনি হয়তো রিপ্লাই করে নাই, কাইন্ডলি আপনি আরেকবার একটা নক দিয়ে দেখেন উনি রেসপন্সটা করে কিনা। তো আমরা এইভাবে একটু পেশেন্স রাখবো যেন আসলে সবকিছু স্মুথলি চলে। আরেকটা যে প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের ল্যাবগুলোতে জয়েন হওয়ার পর স্টুডেন্টরা কেন জানি বুবা হয়ে যায়, মানে ওনারা কথা বলা ভুলে যায়,
ওনারা কোনো প্রকার প্রশ্ন করতে চায় না, কোনো কিছু জানতে চায় না, বুঝছেন কিনা ওইটাও বলে না। তো এটা কিন্তু আসলে একটা বিশাল প্রবলেম, যেহেতু আমরা সব অনলাইনে ক্লাস করতেছি। অফলাইনে হইলো চেহারা দেখলেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে ওই ছেলেটা বুঝছে নাকি বুঝে না, ওই মেয়েটা বুঝছে নাকি বুঝে নাই। কিন্তু অনলাইনে কিন্তু এই জিনিসটাও পসিবল না। তো এই জায়গা থেকে আপনারা যদি রেসপন্স না করেন, আলটিমেটলি দেখেন বেলা শেষে আপনারা নিজেরাই কিন্তু মানে ক্ষতির সম্মুখীন হবেন, আপনাদের নিজেদের লস হবে। আমাদের সাইড থেকে আসলে তেমন কোনো লস নাই। বা সুপারভাইজারের, হ্যাঁ সুপারভাইজার লস হচ্ছে উনি এত সময় যে আপনাদের পিছনে ইনভেস্ট করতেছে, ওইটা থেকে উনি আসলে তেমন কোনো ভালো আউটপুট পায় নাই। তো ওই জায়গা থেকে আমরা আশা রাখবো যে আপনারা ওনার আপনারা ওনার সাথে প্রপার রেসপন্স করবেন, কোঅপারেট করবেন। আপু যা বলবে বা উনি যা বলবে আপনারা চেষ্টা করবেন ওইগুলা যেন প্রপারলি সবকিছু এক্সপ্লেন করতে পারেন, বা টাইমলি সবকিছু সাবমিট করার ট্রাই করবেন। একটা জিনিস দেখেন, আমরা যদি এখানে আসলে কোনো কিছু জানতেই না চাই, কথা বলতেই না চাই, আসলে এই ল্যাবটার কোনো প্রয়োজন ছিল না। আমাদের ভার্সিটিতেই কিন্তু অনেক লেকচারার প্রফেসর আছে, আমরা ওনাদের সাথেই কাজ করতে পারতাম, বাট ওনাদেরকে আমরা মন খুলে ওই রকম প্রশ্ন করতে পারি নাই, দেখেই তো আমরা এখানে আসছি, তাই না? তো এই জায়গা থেকে আমরা আশা রাখবো আপনারা আপনাদের ভিতরে জমে থাকা সকল ধরনের প্রশ্ন এখানে করবেন। আরেকটা যে প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। দেখা যায় যে আহ, কিছু স্টুডেন্ট এমন আমরা পাইছি যে ওনারা 1-1.5 মাস বা 2 মাস ফুল ডেডিকেটেডলি কাজ করছে, হঠাৎ করে উনি ইনএক্টিভ হয়ে গেছে। দেন আমরা যখন ফিডব্যাকের জন্য কল দিই তখন বলে যে ভাই আমার তো সামনে টার্ম ফাইনাল অথবা টার্ম ফাইনাল চলতেছে, এই জন্য আমি 1-1.5 মাসের জন্য পজ রাখতে চাচ্ছিলাম। তবে আমি আপনাদেরকে সরি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি এই কাজটা কেউ করেন না। টার্ম ফাইনালে সবাই চাইলে কিন্তু আপনারা আসলে ল্যাবটা রান মানে কন্টিনিউ করে যেতে পারেন। কেন এই কথাটা বললাম, কারণ দেখা যায় যে আমরা তো মানুষ, আমরা আমরা যখন একটা কোনো একটা কাজে বিজি হয়ে যাব তখন একটার পর একটা কিন্তু এরকম আমরা ব্যস্ততা কাটায় ওঠাটা অনেক টাফ। তো ওই জায়গা থেকে এখন বলতে পারি যে ভাই তাহলে কি আমি পরীক্ষা বাদ দিয়ে রিসার্চের কাজ করবো না, কি অবশ্যই না, অবশ্যই আপনার পরীক্ষা আগে। তো এই জায়গাতে আপনি একটা কাজ করতে পারেন, আর যেদিন পরীক্ষা দিয়ে আসলে ওই দিন 2 ঘন্টা সময় বেশি দেন রিসার্চে, কারণ ওই দিন তো আর কেউ একাডেমিক লেখাপড়া করি না। ওই দিন 2 ঘন্টা সময় বেশি দেন, দেন আবার আপনি আপনার একাডেমিক লেখাপড়া গুলা কন্টিনিউ করেন। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি যখন একটা ফ্লোতে থাকবেন, হয়তো বা কিছু সময় আপনি একটু স্লো হয়ে গেছেন, বাট আপনার কিন্তু ফ্লোটা কিন্তু চলতেছে ঠিকঠাক। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কাইন্ডলি কেউ এই কাজটা করিয়েন না। কারণ দেখা যায় অনেক সময় ধরেন একটা গ্রুপে তো শুধু কেউ একা থাকে না, 3-4 জন থাকে। একজন যখন হঠাৎ করে চলে গেল তখন পুরো গ্রুপের উপর ওইটার ইফেক্ট পড়ে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আহ, চেষ্টা করবেন যে প্রপারলি এখানে কোঅপারেট করার, প্রপারলি আপনাদের যে টাস্ক গুলো অ্যাসাইন করা হবে ওইগুলো সাবমিট করার। আর সুপারভাইজারকে আসলে যতভাবে আপনারা সাপোর্ট করতে পারবেন, ওটাকে সহযোগিতা করতে পারবেন, আপনাদের পাবলিকেশনের কাজও তত তাড়াতাড়ি হবে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি সবাই ওনার সাথে কোঅপারেট করবেন। আর যদি আপনাদের সাপোর্ট রিলেটেড কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন, ল্যাব রিলেটেড টেকনিক্যাল কোনো বা আদার্স কোনো ইস্যু নিয়ে, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে আমি সাপোর্ট গ্রুপে লিংক দিয়ে রাখছি, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের ওইখানে জয়েন হয়ে যাবেন। ওইখানে আমি বাঁধন নন্দী যে কোনো একজনকে মেনশন দিয়ে বললেই হবে। আমরা চেষ্টা করব আমাদের সাইড থেকে যতটুকু করার সবকিছু করার জন্য। প্লাস যদি ল্যাব সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা তো আর আমরা সলভ করতে পারবো না, মানে ধরেন মানে রিসার্চ রিলেটেড, তো সেক্ষেত্রে ওইটা আপনার সুপারভাইজার কি আর কি আজ করা লাগবে। তো আমি আসলে প্রায় 15 মিনিটের মতো নিয়ে নিছি, তো আর দীর্ঘায়িত করতেছি না। আপু আমার মনে হয় আপনি আপনার মতো করে ক্লাসটা এখন মানে শুরু করে দিতে পারেন আর কি। Thank you. Thank you for your information. আসলে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় এখানে সবাই আমরা বাঙালি, রাইট? হ্যালো, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কনফার্ম করবেন প্লিজ। হ্যাঁ, আমরা শুনতেছি আপনাকে। প্লিজ। আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল ইন দি রিসার্চ ল্যাবে, এই কনক্রিট টেকনোলজি রিসার্চ ল্যাবে আমরা আজকে যেটা আসলে যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাকশন করব, সো আমি এখানে অলমোস্ট 16 দেখতে পাচ্ছি। সবার কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আর আমার স্লাইডটা একটু সবাই দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি একটু জানাবেন।
সবার কাছে কি স্লাইডটা প্রেজেন্ট হচ্ছে? জি ম্যাডাম। আপনি স্লাইডটা, হ্যাঁ, পুরোটাই দেখা যাচ্ছে, তো আপনি একটু ফুল স্ক্রিন করলে আরো মনে হয় ভালো দেখা যেত। ফুল স্ক্রিন, আচ্ছা থ্যাংক জি, ইউ। এখন ঠিক আছে? আমার আমি ফুল স্ক্রিন দেখতেছি না আর কি, আচ্ছা আচ্ছা অন্যদের ক্ষেত্রে দেখেন। আপু ওই যে রাইট কর্নার থেকে মেবি প্রেজেন্টেশন মোডে দিয়ে দিলে ওনারা ক্লিয়ারলি দেখতে পারবেন ফুল স্ক্রিনে। অথবা নিচে, নিচে একদম নিচে যে জুমের এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে করলে হবে। না, ফুল স্ক্রিনটা যার যার এন্ডে দেখতে পাবে। এটা ওখানে যিনি প্রেজেন্ট করছেন ওনার না ইস্যু না, এটা যার যার পিসির ইস্যু। এখানে রাইট ডাউনে কর্নারে ফুল স্ক্রিন আছে, দেখেন সবাই। সরি, আমি কিছু সময়ের জন্য আউট অফ নেটওয়ার্ক ছিলাম। হ্যালো, জি এখন কি জি শুনতে ম্যাম, পাচ্ছেন? এখন ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। কনক্রিট টেকনোলজি রিসার্চ ল্যাবে বেসিক্যালি আমরা আজকে যেটা দেখবো যে আসলে কনক্রিট টেকনোলজি কাজ করলে আপনি আহ, কি কি জিনিস সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এটা রিসার্চ ডোমেইন, বা যারা ভবিষ্যতে রিসার্চার হতে চান কিভাবে একটা পেপার আমরা পাবলিশ করি জার্নালে, বা কনফারেন্স পেপার যদি করতে চান, বা একটা আর্টিকেল কিভাবে লিখতে হয়, সে সম্পর্কে যাওয়ার আগে আপনাকে আসলে কি টপিক নিয়ে রিসার্চ করবেন এবং কেন করবেন, হ্যাঁ, সেটা সম্পর্কে আগে বুঝতে হবে। তো সবার প্রথমে আমি একটু নিজেকে ইন্ট্রোডিউস করি। আমি আসলে ফাহমিদা। আমি আজ প্রায় 8 বছর ধরে বর্তমানে সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছি সাউদার্ন ইউনিভার্সিটিতে, এবং আমি বর্তমানে পিএইচডি স্টুডেন্ট চুয়েটে, এবং মাস্টার্স সম্পূর্ণ করেছি রিসেন্টলি। তো কনক্রিট টেকনোলজি নিয়ে যদি কেউ এক্ষেত্রে যদি কাজ করতে আগ্রহ থাকে, সেক্ষেত্রে প্রথমে কনক্রিটের যে ডোমেইন গুলো আছে এবং কেন করবেন সেটা নিয়ে শুধু যদি ভাবতে চাই, আসলে এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল টার্ম যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে যায়। সো ইট ইজ দ্য ব্যাকবোন বলতে পারি আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য। এবং বর্তমানে যে কনক্রিট আমরা চারপাশে যদি তাকাই, দেখা যাচ্ছে কি যে কনক্রিট সব থেকে শুধু কনক্রিট। তো এই যে কনক্রিট যে প্রোডাকশন করছি, এই কনক্রিট প্রোডাকশনের পিছনে যে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্টটা আছে, সেটা যদি আমি রিডিউস করতে চাই, তখনই আসলে সাস্টেনেবলের কথাটা আসে। হ্যাঁ, বর্তমানে সাস্টেনেবল গোল যেটা, সেটা যদি ফিল আপ করতে যাই, তাহলে আমাকে দেখতে হবে আগে যে এনভায়রনমেন্টাল কনসার্নটা কোথায়। তো সেটা যদি আমরা এক্সপ্লোর করতে চাই, এখানে অনেকগুলো টার্ম আছে।
লাইক চ্যালেঞ্জেসটা কোথায়, ট্রেডিশনাল কনক্রিটের পিছনে আপনার চ্যালেঞ্জটা কোথায়? সো আমরা যে ট্রেডিশনাল কনক্রিট নিয়ে কাজ করি সেখানে দেখেন ক্র্যাকিং, ডিউরেবিলিটির যে প্রবলেমটা আছে, করোশন অ্যানাদার টার্ম, আর এনভায়রনমেন্টাল কনসার্নের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে হাই কার্বন ডাইঅক্সাইড ইমিশন যেটা। সো এই কয়টা টার্ম আমরা চ্যালেঞ্জেস হিসেবে নিয়েছি কনভেনশনাল কনক্রিটের জন্য। সো সাস্টেনেবল টার্মটা যদি আমি কনভেনশনাল কনক্রিটের সাথে কোরিলেট করতে যাই, তখনই আসলে আমাদের মডার্ন যে টেকনোলজি যে কাজ করছে, যেই কনক্রিটটা আমরা ব্যবহার করব কিন্তু এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে না, সো সেটাকেই আমরা বলছি সাস্টেনেবিলিটি। সো কনক্রিট টেকনোলজি বেসিক থেকে যদি আমরা শুরু করতে চাই, সো প্রথমে আপনাকে প্রপার মিক্স ডিজাইন করতে হবে। সো প্রপার মিক্স ডিজাইনের জন্য আপনার প্রপার সিলেক্টিভ ম্যাটেরিয়াল বা ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল আপনাকে চুজ করতে হবে। আফটার দ্যাট আপনি সেটা ফিজিক্যাল প্রপার্টি গুলো ডিটারমাইন করলেন, দেন মিক্স ডিজাইনটা আমরা করলাম। মিক্স ডিজাইন করার পরে আমরা সেটার উপর এক্সপ্লোর করবো যে টেস্ট করতে চাই। এখন টেস্টিং এর মধ্যে আমি যদি বলি কনক্রিট টেকনোলজিতে আমি ল্যাবরেটরি বেস করব, না এমন না যে এটা ল্যাবরেটরি বেস কাজের মধ্যে সীমাবদ্ধ। এটা আপনি চাইলে কি আপনি চাইলে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারেন, আবার জিওটেকনিক্যালের সাথে একটা রিলেশন আছে। সো এমন না যে শুধু আমরা ল্যাবরেটরি বেস কাজ করতে পারবো, এটা নিয়ে আপনি হিউজ কাজ করতে পারেন। লাইক আপনি অ্যানালাইসিস করতে পারেন, হ্যাঁ, আপনি কোনো সিমুলেশন প্রসেসের মাধ্যমে কোনো সলিউশনে যেতে পারেন বা কোনো এমপিরিক্যাল মডেল তৈরি করতে পারেন। সো কনক্রিট যেহেতু কোর্স সাবজেক্ট বা ফান্ডামেন্টাল, সো আপনি এখান থেকে যে কোনো ব্রাঞ্চে যেতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং আপনি নিজেকে কনক্রিট নিয়ে কাজ করেন, আপনি চাইলে জিওটেকনিক্যালের দিকেও যেতে পারবেন, আপনি চাইলে এনভায়রনমেন্ট নিয়েও কাজ করতে পারবেন, আপনি চাইলে ট্রান্সপোর্টেশন সাইটেও যেতে পারবেন। হ্যাঁ, কারণ ট্রান্সপোর্টেশনেও আমাদের কনক্রিটের কাজ আছে। জিওটেকনিক্যাল তো অবশ্যই, সেটা কনক্রিট স্ট্রাকচারটা থাকবেই আসলে গ্রাউন্ডে, সো আপনি চাইলে জিওটেকনিক্যাল বেসেও কাজ করতে পারবেন। সো এরপর টেস্ট করার পরে আপনি পারফরমেন্সটা অ্যানালাইসিস করছেন, দেন আসতেছে সার্ভিসিবিলিটির কথা, যে আমি এমন একটা কাজ করবো যেটা আমার এনভায়রনমেন্টকে যাতে ক্ষতি না করে, আমার এনভায়রনমেন্টটা অবশ্যই সেফ থাকতে হবে। সো এটাই গেল। তো ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য আপনি যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করবেন প্রথমেই ম্যাম আসবে। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। ম্যাম আমাদের আসলে স্লাইডটা প্রথম পেজেই আছে, আমাদের ওকে, এখানে স্লাইড চেঞ্জ শো করতেছে। ও থ্যাংক ইউ। সবারই ক্ষেত্রে কি সেম বিষয়টা? হ্যাঁ, আমার এখানেও সেম ছিল। আমি ফার্স্ট স্লাইডে দেখতেছিলাম, এখন চেঞ্জ হয়েছে আর কি। এখন চেঞ্জ হয়েছে? হ্যাঁ, স্লাইড এখন চেঞ্জ দেখা হয়েছে। যাচ্ছে না? এতক্ষণ আমরা দেখতে পাই নাই, এখন আর কি চেঞ্জ হয়েছে। এতক্ষণ ফার্স্ট স্লাইডেই ছিল। ও আচ্ছা, এখন দেখা যাচ্ছে। জি ম্যাডাম দেখা জি, যাচ্ছে। এখন দেখতেছি আমরা।
হ্যালো হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? কাইন্ডলি কনফার্ম করবেন। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা স্ক্রিনটা দেখতেছি, কিন্তু আসলে দেখা স্ক্রিনটা আপনি ফুল স্ক্রিন আসতেছে না, তো নিচের দিকে ফুল স্ক্রিন আসছে ভাইয়া, যেখানে আপনার আপনি যদি মনে হয় পিসিতে না বসেন তাহলে ফোনে হয়তো শেষের দিকে বা ওটা রোটেট করে নেন, হ্যাঁ পিসিতে ফুল স্ক্রিনই দেখা যায়। কিন্তু আমি আমি আসলে পিসিতেই আছি, কিন্তু বুঝতেছি না। ওকে, আর সবার কি সেম প্রবলেম? এখন কি স্লাইড চেঞ্জ হচ্ছে? এখন ম্যাডাম 4 নম্বর স্লাইডে আমরা আছে। এখন 4 নম্বর স্লাইড দেখতেছি। জি, এখন 5 তো হ্যাঁ, নম্বর। এখন চেঞ্জ হচ্ছে, এখন 5 আচ্ছা, নম্বরে এখন আসছে। চেঞ্জ হচ্ছে না? ওকে। আচ্ছা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। আমার মনে হয় এখানে স্লাইড শুরু দিলে আপনাদের ওখানে চেঞ্জ হচ্ছে না। এখন এখন আমরা সবুজ। দেখতেছি। এখন দেখা যাচ্ছে? জি জি ম্যাডাম, দেখা যাচ্ছে। এখন চেঞ্জ হচ্ছে? চেঞ্জ এখনো হচ্ছে না তো, 4 4 নম্বরেই আছে। নম্বরেই আছে। এখন চেঞ্জ হচ্ছে? আচ্ছা, এখন চেঞ্জ হচ্ছে? জি ম্যাডাম, এখন এখন হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আম, যেটা বলছিলাম যে কনক্রিট টেকনোলজিতে যখন আমরা কাজ করতে যাই, প্রথমত আপনাকে প্রপার ম্যাটেরিয়ালটা আসলে সিলেক্ট করতে হবে। আপনার কোনো ম্যাটেরিয়াল যদি প্রপারলি আপনার সিলেকশন যদি ভুল হয়, তাহলে আসলে আপনার মিক্স ডিজাইনটা প্রপারলি হবে না। আফটার দ্যাট আপনার যে টেস্টেই করেন না কেন, আপনার যদি স্ট্রেংথটা ভালো না আসে, তাহলে পারফরমেন্সটাও ভালো দিবে না। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় সাস্টেনেবিলিটির কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলি, যেটা আসলে পরিবেশ বান্ধব যেটাকে আমরা বুঝি। তো সেই সাস্টেনেবিলিটি, এই পরিবেশ বান্ধবের বিষয়টা আসে হচ্ছে আসলে ম্যাটেরিয়াল সিলেকশনের সাথে রিলেটেড। হ্যাঁ, তো ম্যাটেরিয়াল বলতে সবার প্রথম আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে সিমেন্ট। ইট ইজ দ্য ফার্স্ট মেইন বাইন্ডিং এজেন্ট, যেটা আসলে এগ্রিগেট, আপনার এগ্রিগেটের সাথে মেইন বাইন্ডিংটা তৈরি করে। তো এই যে বাইন্ডিং ম্যাটেরিয়াল, এটা ছাড়াও আসলে সাস্টেনেবল আমরা আরো অনেক ধরনের কনক্রিট আছে যেখানে আসলে আমরা সিমেন্ট ইউজ না করেও কিন্তু আপনি বাইন্ডিং এজেন্ট হিসেবে অন্য ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারেন। সেটা আমরা দেখবো পরের স্লাইড গুলোতে। এরপরে আপনাকে ম্যাটেরিয়ালের সাথে আপনার এগ্রিগেটেড প্রপার্টি গুলো টেক্সট করা লাগছে। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা যেটা করি, সিভ অ্যানালাইসিস করি। আপনারা সবাই যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, সো বা যারা পড়ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং, আমরা সিভ অ্যানালাইসিসটা করে থাকি ম্যাটেরিয়াল ল্যাবে। এরপরে হচ্ছে আমরা অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বের করে স্পেসিফিক গ্র্যাভিটিটা টেস্ট করি। এরপর আদার্স যে প্রপার্টি গুলো আছে সেই ফিজিক্যাল প্রপার্টিস গুলো বের করার পর আমরা মিক্স ডিজাইনে যাই। দেন আমরা টেস্ট গুলো করি, কিউব বা সিলিন্ডার বানাই। বানানোর পর আমরা টেস্টটা করি যে কম্প্রেসিভ স্ট্রেন্থ কত দিয়েছে। তো নর্মালি কনক্রিটের যেটা হয়, কম্প্রেসিভ স্ট্রেন্থ আমরা চাই যে কম্প্রেসিভ স্ট্রেন্থটা যেন খুবই ভালো হয়। এটা তার লাইফ টাইম স্ট্রেংথ বা লাইফ টাইম তার সার্ভিসিবিলিটি কেমন দিবে সেটা আসলে বোঝা যায় কম্প্রেসিভের স্ট্রেংথ। পাশাপাশি আমরা টেনসাইল বা স্প্লিট টেনসাইল স্ট্রেংথটাও চেক করি, সাথে ফ্লেক্সার স্ট্রেংথটাও চেক করি। তো এগুলো হচ্ছে আমার ল্যাবরেটরি বেস কাজ। এছাড়াও আরো কিছু টেস্ট করা যায়, যেমন আপনার ডিউরেবিলিটি টেস্টটা করা যায়। সেখানে আপনি যে অ্যাসিড এনভায়রনমেন্ট বা ওটস এনভায়রনমেন্টে সে কিভাবে বিহেভ করছে সেটা আপনি জানতে পারবেন। বিশেষ করে সি শোর বা কোস্টাল এরিয়াতে যে স্ট্রাকচার গুলো বিল্ড আপ হয়, সেগুলো আসলে এই যে অ্যাসিড অ্যাটাকটা হচ্ছে তার ডিউরেবিলিটি চেকটা আমরা করে থাকি। এরপরে যদি আপনি আসেন পারফরমেন্সের কথা, যে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে যদি আমরা কোরিলেট করতে যাই, সেটাও একটা বিষয়। এবার আসেন সাস্টেইনেবিলিটির কথা, যেটা বলবো সেটা হচ্ছে আপনার কি প্রথমেই আসবে যে এনভায়রনমেন্টাল বেনিফিটটা কোথায়। যে সিমেন্ট প্রোডাকশনে যে হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে, সেটা যদি আমরা রিডিউস করতে পারি, সেটা একটা সাস্টেইনেবল হবে। এবং বর্তমান বিশ্বে যে কার্বন ডাইঅক্সাইড যে ইমিশন, যে গ্লোবাল ওয়ার্মিংটা বেড়ে গেছে, সে এই কার্বন ডাইঅক্সাইড ধরে নেওয়া হয় যে আপনার টোটাল কার্বন ডাইঅক্সাইড যে প্রোডাকশন হচ্ছে বিভিন্ন কারণে, তার 9 থেকে 10% কিন্তু এই শুধু সিমেন্ট প্রোডাকশন থেকে তৈরি হয়। এবং
আপনার যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আমরা যে প্রতিনিয়ত যে স্টিল তৈরি করছে ইন্ডাস্ট্রিতে, তারপর সিমেন্ট প্রোডাকশন হচ্ছে, সেগুলো ইউজ না করে যদি আমরা যে ওয়েস্টেজটা ইউজ করতে পারি কনক্রিট ইন্ডাস্ট্রিতে, তাহলে সেটাও কিন্তু একরকম আপনার সাস্টেনেবল গ্রো করছে। সাথে আপনার রিসোর্স এফিসিয়েন্সি, আমরা যে ডে বাই ডে সিমেন্টটা আমরা ন্যাচারালি ক্যালসিয়াম অক্সাইডটা যে লাইমটা যে ন্যাচারাল রিসোর্স থেকে নিচ্ছি, একটা সময় দেখা যাবে সিমেন্ট প্রোডাকশন করার জন্য লাইমই আমরা হচ্ছে কি নেচার থেকে পাচ্ছি না। যে সিমেন্ট যে আর আদার যে অ্যাগ্রিগেট বলেন, যে সিশোর আমরা ক্যানেল বা রিভার থেকে যে স্যান্ডটা নিচ্ছি, সেখানে সেটাও কিন্তু ন্যাচারাল অ্যাগ্রিগেট আমরা নেচার থেকে পাচ্ছি। সো এগুলো যদি আমরা যে ইন্ডাস্ট্রিতে যে আমরা বিভিন্ন প্রোডাক্ট যে প্রোডাকশন করছি, সেটার কারণে যে ওয়েস্টেজ আমরা পাই, সেগুলো যদি কোনোভাবে আমরা কনক্রিট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি, সেটাও কিন্তু একরকম রিসোর্স এফিসিয়েন্সি হবে। সো এগুলো হচ্ছে আপনার সাস্টেনেবিলিটির পরে একটু জাস্ট 5 মিনিটস। সো যেটা বলছিলাম, এই সাস্টেনেবল ইস্যুর মধ্যে আমি যদি এখন কনক্রিট টেকনোলজি দিয়ে রিসার্চ করতে চাই, সো সাস্টেনেবিলিটির মধ্যে একটা টার্ম পড়ে হচ্ছে গ্রিন এনভায়রনমেন্ট অর গ্রিন কনক্রিট যেটা বলে সেটা। সো গ্রিন কনক্রিটের মধ্যে এই যে বললাম কার্বন ডাইঅক্সাইড ইমিশন, আপনি যদি কনক্রিট প্রোডাকশনটা করলেন কিন্তু আপনার কার্বন ডাইঅক্সাইডটা কি কমে যাচ্ছে, সেটাই হচ্ছে আপনার গ্রিন কনক্রিট। সো এখানে আমি যে বললাম যে সিমেন্ট ইউজ না করে আমি বাইন্ডিং এজেন্ট হিসেবে অন্য কি ইউজ করতে পারি, সেটা ফ্লাই অ্যাশ হতে পারে যেটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করছে, অথবা কোনো আদার্স ন্যাচারাল মিনারেল হতে পারে, সেটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করছে। এরপরে আসেন হাই পারফরমেন্স কনক্রিট। আমরা বেসিক্যালি যে কনক্রিট প্রোডাকশনে আমরা স্ট্রেংথটাকে বেশি গুরুত্ব দেই, যেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ। সেটা আমরা নর্মাল কনক্রিটের মধ্যে আমরা 20 MPa বা 30 বেশি হলে পাই, কিন্তু হাই পারফরমেন্স কনক্রিটের ক্ষেত্রে এটা আপ টু 80 MPa পর্যন্ত আসে। অনেক সময় দেখা যায় এটা 80 MPa থেকেও বেশি আসে, সো যেটাকে বলছে হাই পারফরমেন্স কনক্রিট। এবং এই হাই পারফরমেন্স কনক্রিটে শুধুমাত্র আপনার কম্প্রেসিভ স্ট্রেংথই বেশি দিবে তা না, সেটা পাশাপাশি আপনার টেনসাইল স্ট্রেংথও বেশি দেয়, সাথে ফ্লেক্সার স্ট্রেংথ, মানে কনক্রিটের যে স্ট্রেংথ প্রপার্টি আছে সেটা সে অনেক বেশি ইনক্রিজ করে ফেলে। এবং সেখানে আপনার কনক্রিটের সিমেন্ট, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেটের সাথে আমরা বিভিন্ন রকম ফাইবার ইউজ করতে পারি, তখন সেটাকে বলছে আপনার ফাইবার রিইনফোর্স কনক্রিট। এবার আসেন জিওপলিমার কনক্রিট, সেটা কি? সেটা হচ্ছে একটা মডার্ন ইনোভেটিভ অল্টারনেটিভ, যেখানে আপনারা বাইন্ডিং এজেন্ট হিসেবে একদম কমপ্লিটলি সিমেন্ট ইউজ না করে কিন্তু কনক্রিট বানাতে পারবেন। এটাও একরকম হচ্ছে কি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কনক্রিট, যেখানে কোনো রকম আমরা সিমেন্ট ইউজ করব না, সেটা আদার ন্যাচারাল মিনারেল থেকে তৈরি হবে, কিন্তু সেখানে আপনি বাইন্ডিং এজেন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে এখানে অ্যালকালি অ্যাক্টিভেটর ইউজ করতে পারেন। এখন অ্যালকালি অ্যাক্টিভেটর হিসেবে আপনি কি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার সোডিয়াম সিলিকেট হতে পারে, ক্যালসিয়াম সিলিকেট হতে পারে, যেটা আপনার বাইন্ডিং এজেন্টকে আপনার বাইন্ডিং করার জন্য এগ্রিগেটের সাথে যে বন্ডিং হয় সেটা তৈরি করতে সাহায্য করে। তো তখন কোন রকম সিমেন্ট ইউজ না করলে তখন সেটাকে আমরা বলছি জিওপলিমার কনক্রিট। এবং এখানে আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইউজ করতে পারবেন, ফ্লাই অ্যাশ, জিজিবিএস, এগুলো হচ্ছে মেইন বাইন্ডার হিসেবে আপনার কাজ করবে। লো এনার্জি কনজাম্পশন, এক্সিলেন্ট কেমিক্যাল এন্ড হিস্ট রেসিস্ট্যান্ট। আচ্ছা, আপনারা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ফাইবার রেইনফোর্স কনক্রিট যেটা বললাম হাই পারফরমেন্স কনক্রিট, এখানে আপনার ফাইবার ইউজ করতে পারছেন। আমাদের যে কনক্রিটের যে ডিফেক্ট গুলো আছে, ক্র্যাক বা আদার্স যে প্রবলেম গুলো, ডোনেস প্রপার্টিজ, সেটা কি করে ইনক্রিজ করতে পারে, এবং ক্র্যাক যেটা থাকে সেটা সে কি করে রেসিস্ট করতে পারে, এবং তার স্ট্রেংথ ক্রাইটেরিয়া অনেক গুণ বেড়ে যায়। আর স্মার্ট কনক্রিট এটা হচ্ছে অ্যানাদার নিউ ইনোভেটিভ কনক্রিট, যেখানে সে নিজে থেকেই তার প্রবলেম গুলো ডিটেক্ট করে
তার নিজে থেকেই সে কি করে প্রবলেমটা সলভ করে। সো স্মার্ট কনক্রিটে দেখেন সেলফ মনিটরিং উইথ এমবেডেড সেন্সর ডিটেক্ট ড্যামেজ, স্ট্রেস, টেম্পারেচার, paves the way for a smart infrastructure. সো এই স্মার্ট কনক্রিটে আপনি সিমুলেশন প্রসেস বা আদার্স যে সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে সেন্সর ইউজ করা হয়, যেখানে সে তার নিজে থেকেই তার প্রবলেম গুলো সে আইডেন্টিফাই করে দেন সলভ করতে পারে। এখন আসেন মডার্ন রিসার্চ এরিয়াতে যদি আপনি ইন ডিটেলস কাজ করতে চান, সেখানে আপনি কি কি পাচ্ছেন। প্রথমে যদি আমি গ্রিন কনক্রিটের কথা বলতে চাই, গ্রিন কনক্রিট আমি একটু আগেই বললাম যে গ্রিন কনক্রিটকে আমি একরকম জিওপলিমার কনক্রিট বলতে পারি, যেহেতু আমি এখানে সিমেন্ট ইউজ করব না বা কিছু পরিমাণ ইউজ করব, কিছু পরিমাণ ইউজ করব না, তখন সেটাকে আমি গ্রিন কনক্রিট বলছি। যেহেতু সিমেন্ট প্রোডাকশনে কার্বন ডাইঅক্সাইড হিউজ পরিমাণ প্রডিউস হয়, সো আমি যদি কিছু পরিমাণ সিমেন্ট কমাতে পারি, আমি সিমেন্টের রিপ্লেসে যদি অন্য কোনো কিছু ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড রিডাকশন করবে অনেকটাই। সো তখন সেটাকে আমরা গ্রিন কনক্রিট ধরছি। সো এটা কি দেখেন, কি ফিচারটা কি, লোয়ার কার্বন ফুটপ্রিন্ট, রিসাইকেল অ্যান্ড সাস্টেনেবল ম্যাটেরিয়াল, ইউ ক্যান ইউজ, সাপোর্ট গ্রিন বিল্ডিংস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ফর এক্সাম্পল হিসেবে আপনি পারমিয়েবল কনক্রিট ইউজ করতে পারেন। এখন পারমিয়েবল কনক্রিটটা কেমন, আমরা জানি কনক্রিটের মধ্যে দিয়ে কোনো কিছু পাস করা যাবে না, তার মধ্যে ভয় থাকা যাবে না, কিন্তু পারমিয়েবল কনক্রিট এমন এক ধরনের কনক্রিট যার মধ্য দিয়ে আপনি যে কোনো ফ্লুইড পাস করতে দিচ্ছেন। সো এটার সাথে আবার ট্রান্সপোর্টেশনের একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে। আমরা যে পেভমেন্ট গুলো ইউজ করি, বর্তমানে আমাদের ওয়াটার লগিংটা খুব বড় একটা প্রবলেম। সো কেউ যদি ট্রান্সপোর্টেশন লাইনে কাজ করছেন, কিন্তু আপনার ইচ্ছা হলো পেভমেন্টটা যদি এমন হতো পানিটা ওখানে জমে থাকলো না, পানিটা বের করে দেওয়া যায় পেভমেন্ট থেকে, তখন কি করা যায়? তাহলে কনক্রিটের মধ্যে আমি যদি পেভমেন্টটা, যে কনক্রিট বা যে এগ্রিগেট যেটা ইউজ করছি, আপনার পেভমেন্ট যেটা দিচ্ছি, সেখানে যদি কোনোভাবে ওয়াটারটা সরাসরি যদি ডিরেক্ট আন্ডারগ্রাউন্ডে পাস করে দেওয়া যায়, তখন সেটা কি হবে, পানিটার এই ওয়াটার লগিং প্রবলেমটা থাকবে না। সো এই পারমিয়েবল কনক্রিট আমরা ফুটপাথে ইউজ করতে পারি, হ্যাঁ, ক্যারেজওয়েতে ইউজ করতে পারি, তো যেটা আপনার রেইন ওয়াটারটা সরাসরি আপনার কি করে দিবে, পার্কুলেট করে দিতে পারবে আন্ডারগ্রাউন্ডে। সো রিসাইকেল এগ্রিগেট কনক্রিট কোনটা, যেটা আমরা ধরেন যে পুরাতন বিল্ডিং, আমরা কি হলো এটা লাইফ টাইম শেষ, এটা আমি ভেঙে ফেললাম, সো এটার যে এগ্রিগেট বা যে ব্রিকটা পাচ্ছি, যে ডেমোলিশ এগ্রিগেটটা পাচ্ছি, এটা কিন্তু আপনি রিসাইকেল করে ব্যবহার করতে পারবেন। সো এটা আপনি ওই যে ডিমোলিশ এগ্রিগেট ব্যবহার করে যে স্ট্রাকচারটা পাচ্ছেন বা যে নতুন স্ট্রাকচারটা তৈরি করছে, সেটা হচ্ছে আমরা গ্রিন কনক্রিট বলতে পারি। আমি নতুন কোনো সোর্স দিলাম না, পুরাতন জিনিস দিয়ে আমি নতুন করে আবার রিউজ করলাম। এরপরে হাই পারফরমেন্স কনক্রিটের এখানে এক্সাম্পল যদি বলি, সেটা হাই স্ট্রেংথ কনক্রিট, একটু আগেই বলেছি যেখানে আপনার এক্সিলেন্ট রেসিস্টিং টু হ্যাশ এনভায়রনমেন্ট, বিকজ এটার আপনার স্ট্রেংথটা 80 MPa বা 90 বা তারও বেশি পর্যন্ত হতে পারে। যেখানে কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা নর্মালি 25 বা 30 পাই, সেখানে সে অ্যাবাভ 60। সো এটা হচ্ছে হাই পারফরমেন্স। সে শুধু কম্প্রেসিভই দিবে না, টেনসাইল এবং ফ্লেক্সার, তার যতগুলো প্রপার্টি আছে, এবং তার লাইফ টাইমও বেড়ে যাবে। এবং জিওপলিমার কনক্রিটে আপনি যদি এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, আমরা এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে ফ্লাই অ্যাশ কমপ্লিটলি সিমেন্ট রিপ্লেস করছি। সো এখানে আপনাকে অ্যালকালি অ্যাক্টিভেশন করতে হবে। সো সেটার জন্য আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট প্রসেসে আপনাকে বাইন্ডিং, আপনি যখন মিক্স ডিজাইন করবেন, সেখানে কি অনুপাত আপনি অ্যালকালাইন সলিউশন ইউজ করবেন সেই ম্যাটেরিয়ালটাকে অ্যাক্টিভেট করার জন্য, যেটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করছে, সেখানে আপনি ফ্লাই অ্যাশ ইউজ করলেন, অথবা জিজিবিএস ইউজ করলেন, অথবা ফ্লাই অ্যাশ প্লাস জিজিবিএস দুটোটাই ইউজ করলেন। সো গবেষণায় দেখা গেছে, এরকম বেশ কয়েকটা রিসার্চ আমি করেছি, ফ্লাই অ্যাশ এবং জিজিবিএস যখন একসাথে ইউজ করে, তখন সেটা দেখা যায় নর্মাল সিমেন্টের থেকে কয়েক গুণ বেশি সে স্ট্রেংথ প্রোভাইড করে। ফাইবার রেইনফোর্সে যখন এখানে ফাইবার রেইনফোর্স কনক্রিট যখন বলছি, সেখানে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাটেরিয়াল সিমেন্ট ইউজ করলেন, সাথে আবার ফাইবার ইউজ করলেন। এখন ফাইবারটা আসলে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনার ওই সিমেন্টের সাথে যেখানে যদি মাইক্রোস্ট্রাকচার বা কোনো ভয়েড বা কোনো ক্র্যাক থাকে, তখন সেটা ফিল আপ করে সেই ফাইবারটা, এবং সেই সাথে সাথে তার টেনসাইল স্ট্রেংথটাও বাড়িয়ে দিচ্ছে। আর স্মার্ট কনক্রিটের কথা তো বললাম, সেটা হচ্ছে
সেলফ হিলিং প্রপার্টিজ, তার মধ্যে যদি কোনো ক্র্যাক থাকে বা কোনো এমন কোনো ম্যাটেরিয়াল ওখানে ভেতরে ছিল যেটা আসলে আপনার অর্গানিক ম্যাটার হতে পারে, সেটা সে ডিটেক্ট করে, সে তার তার প্রবলেমটা আইডেন্টিফাই করে তার সলিউশন সে নিজে থেকে করতে পারবে, যেটাকে বলছে সেলফ হিলিং কনক্রিট অর সেলফ সেন্সিং কনক্রিট। সো এই যে প্রবলেম গুলো বললাম, অনেকগুলো সেক্টর বললাম, যে গ্রিন কনক্রিট থেকে শুরু করে স্মার্ট কনক্রিট, সো প্রত্যেকটা ফিল্ডেই আপনি চাইলে আলাদা আলাদা ভাবে প্রতিটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো যদি কমন গোলটা বলি, মডার্ন কনক্রিট রিসার্চে environment impact, increases strength and durability, extends service life of a structure, improve safety and performance, enables sustainable infrastructure development, and this the build a smarter and greener cities. এবার আসেন সাস্টেনেবল ম্যাটেরিয়াল নিয়ে একটু আলোচনা করি। সাস্টেনেবল ম্যাটেরিয়াল আপনি কাকে বলবেন, কখন আপনি সাস্টেনেবল ম্যাটেরিয়াল বলবেন, যে কোন ম্যাটেরিয়াল গুলোকে আপনি সাস্টেনেবল বলবেন? সো এই যে সাস্টেনেবল ম্যাটেরিয়াল, ইট মে বি ফ্লাই অ্যাশ, হ্যাঁ, যেটা ইন্ডাস্ট্রিতে বা জিজিবিএস, যেটা স্টিল মেকিং এর প্রসেসে আমরা দেখা যায় যে ওয়েস্টেজ গুলো ফেলে দেওয়া হয়, যেমন ল্যাডেল স্ল্যাগ, এটা অ্যানাদার টাইপস অফ ওয়েস্টেজ। তো এই যে ম্যাটেরিয়াল গুলো যদি আপনি কনক্রিটে গবেষণা করে দেখলেন যে কনক্রিটের স্ট্রেংথ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, তখন আমরা সেই ম্যাটেরিয়ালটাকে আমরা কি করতে পারি, বলতে পারি যে সাস্টেনেবল ম্যাটেরিয়াল। সো সাস্টেনেবল ম্যাটেরিয়ালের জন্য এখানে দেখেন কিছু কি ক্যারেক্টারিস্টিক্স আমি দেখিয়েছি। কখন আমি সাস্টেনেবল বলবো, এটা অবশ্যই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হতে হবে, রিসোর্স ইফিসিয়েন্ট হতে হবে, রিসাইক্লিং হতে হবে, এবং আপনাকে অবশ্যই হাই পারফরমেন্স প্রোভাইড করবে, এবং যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর যদি লাইফ সাইকেল অফ সাস্টেনেবল ম্যাটেরিয়াল বললাম, সেটা কি হতে পারে, যেটা আমরা ওয়েস্টেজ কিন্তু আমরা পুনরায় আবার ব্যবহার করতে পারি। যদি গ্লাস ফাইবারের কথা চিন্তা করি, অনেক সময় দেখা গেছে কনক্রিটে গ্লাস ফাইবারও ইউজ করছে ফিলার ম্যাটেরিয়াল হিসেবে। আমরা যে ভাঙে কাঁচের টুকরাগুলো ফেলে না দিয়ে এগুলোকে ভালোভাবে রিসাইকেল করে মাইক্রোফিলার হিসেবে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এবং গবেষণায় দেখা গেছে গ্লাস ফাইবারও কিন্তু কনক্রিটের স্ট্রেংথ অনেক গুণ বাড়িয়ে দেয়। সো এটাও এক ধরনের কি সাস্টেনেবল প্রোডাক্ট। এবার আসেন কনক্রিট টেকনোলজি নিয়ে আপনি কোন জায়গায় রিসার্চ করবেন, আপনি কি ল্যাবরেটরি বেসড রিসার্চ করবেন, নাকি সফটওয়্যার বেসড রিসার্চ করবেন, নাকি সিমুলেশন বা এমপিরিক্যাল বেসড রিসার্চ করবেন? এটা কমপ্লিট কি নিয়ে রিসার্চ করবেন সেটা আসলে রিসার্চ ইন্টারেস্টটা আপনার উপরেই গ্রো করতে হবে, যে আপনি আসলে কোন টপিক নিয়ে আগাতে চাচ্ছেন। এখন কেউ যদি ল্যাবরেটরি বেস করতে পারেন, অবশ্যই সে কিন্তু সিমুলেশন প্রসেসেও যেতে পারবে, আবার সে সফটওয়্যার বেসও যেতে পারবে। সো ল্যাবরেটরি বেস যদি আপনি রিসার্চ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যাটেরিয়াল চুজ করে ডিজাইন করতে হবে, আপনাকে মিক্স ডিজাইন করতে হবে, এরপরে ল্যাবরেটরিতে আপনার মোল্ড গুলো প্রিপেয়ার করে টেস্টিং করতে হবে, সবার আগে কম্প্রেসিভ যদি বলি, এরপর আপনি যে টেস্ট করতে চান সেটা করে আপনাকে এটার ডিজাইন করতে হবে। কিন্তু সেখানে প্রথমে হচ্ছে আপনাকে যেটা বেসিক ক্রাইটেরিয়া, অবশ্যই কম্প্রেসিভ স্ট্রেন্থ চেষ্টা করতে হবে, যে আপনার যে টার্গেট স্ট্রেন্থ ছিল সেটা সে অ্যাচিভ করেছে কিনা। আর যদি সফটওয়্যার বেসড রিসার্চের কথা বলেন, সেখানে আপনি বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন, লাইক NSY, অ্যাবাকাস, ম্যাথল্যাব, সেগুলো ইউজ করে আপনি কনক্রিটের পারফরমেন্সটা আপনি চেক করতে পারেন, যে দেন এটা আপনি কোরিলেট করতে পারবেন যে রিয়েল লাইফ অবজারভেশনে সে কিভাবে বিহেভ করবে। হ্যাঁ, এরপরে সিমুলেশন বা এমপিরিক্যাল রিসার্চে যদি আপনি যেতে চান, সেখানে আপনি এখানে যে সফটওয়্যার গুলো আছে, যেমন আপনি ফিনিট এলিমেন্ট মেথড ব্যবহার করতে পারেন, এমপিরিক্যাল স্ট্রেন অথবা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে আপনি মডেলিং করতে পারবেন, এবং সেটা আবার আপনার হচ্ছে কি লং টার্ম অ্যাসেস বা বেনিফিটে কি দিচ্ছে সেটা আপনি অবজার্ভ করতে পারবেন এই সফটওয়্যার টুলগুলি ব্যবহার করে। সো তো কনক্রিট টেকনোলজিতে আসলে হিউজ পরিমাণ আপনার আপনার হিউজ চান্স আছে কাজ করার, সেটা আপনি ল্যাবরেটরি বেস বলেন বা সফটওয়্যার বেস বলেন, আপনি যে কোনো দিকে সুইচ করতে পারবেন চাইলে। কিন্তু যে কাজই করেন না কেন, আপনার লক্ষ্য যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই ডিউরেবল কিনা, তার লাইফ টাইম পারফরমেন্স কেমন বা সেটা দেখবেন।
দেখতে হবে। এবং আপনি যদি সিমুলেশন প্রসেস নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে যেটা আসবে সেটা হচ্ছে কি, প্রথমত যেটা আপনার যে সিমুলেশন বা ব্রিজ ডিজাইন যদি করেন কোনো, অথবা কোনো আপনি আর্থকুয়েক প্রেডিক্ট, যেমন গত কয়েকদিন আগে যেটা ভূমিকম্প হলো আপনার ভেনেজুয়েলায়, সেটা 7.2 7.5। সো এটা যদি আমাদের দেশে হতো, আমাদের দেশে এখনো সবাই বলছে যে এটা খুবই অলরেডি ঢাকার মধ্যে এটা খুবই খারাপ অবস্থা, এরকম সিচুয়েশন। সো এই যে প্রিডিকশনটা প্রিপেয়ার, আমাদের কোন কোন বিল্ডিং গুলো আম, এখন আর লাইফ টাইম নাই, সার্ভিস এবিলিটি একদম কমে গেছে, সেগুলো যদি আইডেন্টিফাই করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সিমুলেশন প্রসেস বা ইম্পিরিক্যাল রিসার্চটা আপনার খুবই ইম্পর্টেন্ট, জরুরি। সো এই যে রিসার্চ ফিল্ড, সেখানেও আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। এখন আসেন রিলেশনটা কোথায় জিওটেকনিক্যাল এবং স্ট্রাকচারাল যে বা কনক্রিটের সাথে রিলেশনটা জিওটেকনিক্যালের কোথায়। এখানে খুবই কমন যে গোলটা, সেটা হচ্ছে কি আপনার সেফটি, সার্ভিসিবিলিটি, ডিউরেবিলিটি এন্ড ইকোনমিক প্রসেস। যেহেতু স্ট্রাকচারটা আসলে আপনার গ্রাউন্ডেই থাকবে বা সাব স্ট্রাকচারটা যেহেতু গ্রাউন্ডেই থাকে, সো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ কাজ করতে চান, বা আপনি চিন্তা করলেন যে আমি সফটওয়্যার নিয়ে কাজ করলাম বা স্ট্রাকচার নিয়ে আমি পড়াশোনা করলাম, আমি জিওটেকনিক্যাল ফিল্ডে যেতে পারবো কিনা, অবশ্যই আপনি চাইলে কাজ করতে পারবেন। আপনি কোরিলেট করতে পারবেন জিওটেকনিক্যালের সাথে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর অবশ্যই কোরিলেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যে বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে আমি যে কি ফিচার গুলো দিয়েছি দেখেন, যেমন সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কত, সেটা আপনাকে অবশ্যই জানা লাগবে। যেহেতু স্ট্রাকচারটা আপনার সয়েলের উপরেই এটা স্ট্যান্ড করবে, সো ইউ হ্যাভ টু বি নো দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। যদি সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটাই ভালো না হয়, তখন কোনো স্ট্রাকচার আসলে ওখানে এক্সিস্ট করবে না। সো সেক্ষেত্রে আমার বিশেষ করে যে কোনো স্ট্রাকচার, সেটা ব্রিজ হোক বা কোনো কমার্শিয়াল বিল্ডিং হোক, আপনাকে অবশ্যই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা জানতে হবে। এরপরে আসেন, যদি আপনি কাজ করতে চান এই ফিল্ডে, অবশ্যই আপনাকে আগে প্ল্যান করতে হবে। সেক্ষেত্রে সাইট ইনভেস্টিগেশন বলেন, এবং সেটার জন্য যা যা সাইট ইনভেস্টিগেশন, ডাটা অ্যানালাইসিস আপনার নিতে হবে। দেন আপনি মডেলে বসালেন, সেক্ষেত্রে অ্যানালাইসিস করা লাগবে, ডিজাইন। এরপর আপনি কোরিলেট করবেন যে আসলে কেমন পারফরমেন্স দিচ্ছে। যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, আহ একটু আগে যে বললাম যে পেভমেন্টে আমরা যদি পারমিয়েবল কনক্রিট ইউজ করি, তাহলে ওয়াটারটা খুব ইজিলি কি করবে, আপনার পাস করে যাবে আন্ডারগ্রাউন্ডে। সো এই যে পারমিয়েবল কনক্রিট, সেটা অবশ্যই তো ল্যাবরেটরিতে আপনি ডিজাইন করেই তো বের করেছেন যে কি পরিমাণ প্রতি সেকেন্ডে কতটুকু পানি আসলে পার্কুলেট হচ্ছে। সেটা যদি আপনি অ্যানালাইসিস করে না জানেন, তাহলে তো আমি সেটা অবশ্যই ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো না। সো ডিজাইনের কাজ হচ্ছে, আপনি ডিজাইন করেন বা অ্যানালাইসিস করেন, আপনাকে আগে আসলে ল্যাবরেটরি বা সফটওয়্যার দিকে সফটওয়্যার নিয়ে কাজ করে আপনাকে বুঝতে হবে যে কতটুকু আসলে আমরা এটা আসলে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। সো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এও যদি কেউ স্ট্রাকচার থেকে যেতে চান বা কাজ করতে চান, অবশ্যই হিউজ চান্স আছে আপনি কাজ করার। সেটা আপনি পেভমেন্ট বলেন, আরো আরো সেক্টর আছে, যেমন ব্রিজের ক্ষেত্রে, ফ্লাইওভারের ক্ষেত্রে, টানেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে চাইলে ব্যবহার করতে পারেন। এবার আসেন রিসার্চ প্রসেস বা রুট ম্যাপটা কি। প্রথম বিগিনার হিসেবে, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি যদি রিসার্চার হতে চান, তখন আপনাকে কি করতে হবে, আপনি অনেক কিছু কাজ করলেন, ল্যাবরেটরি করলেন, অ্যানালাইসিস করেছেন, বহু অনেক কিছু করেছেন, কিন্তু আপনি পেপার পাবলিশ করতে চান, তখন কি করবেন। তো এই যে প্রবলেম গুলো বললাম, আমাদের আসলে মেইনলি আমরা যারা স্টুডেন্ট থাকি আন্ডার গ্রেডে, তারা আসলে থিসিস বা প্রজেক্টের সাথে সবাই অনেক পরিচিত, তাই না? হ্যালো, জি ম্যাডাম। আমরা তো সবাই থিসিস, এখানে সবাই তো আন্ডারগ্রেড কমপ্লিট করেছেন মেবি। অবভিয়াসলি। হ্যালো, জি ম্যাডাম, থিসিস করেছি আমরা। আচ্ছা। তো সবাই যেহেতু থিসিস করেছেন, এই যে থিসিস, আমরা যে থিসিস বলি, আবার অনেক জার্নালও বলি, এই যে পাবলিশিং এর যে বিষয়টা আছে, সেটা কিন্তু
এই যে থিসিসটা যে করি বা প্রজেক্টটা যে করি, আমরা তখন বলি যে এটা পাবলিশ করব। এখন এটা তো আসলে থিসিসটা তো অনেকগুলো পেজের হয় এমন না। আসলে পাবলিশিং করার জন্য কিছু আমাদের স্টেপ বা রোড ম্যাপ ফলো করতে হয়। তো এখানে অনেকগুলো সেক্টর আছে কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। সো যে প্রবলেমটা নিয়ে আপনি কাজ করেছেন বা যে জিনিসটা আপনি আইডেন্টিফাই করে সলিউশন বের করেছেন, সেটা যদি আপনি কোনো একটা ভালো জার্নালে পাবলিশ করতে চান, তো সেখানে আপনাকে অনেকগুলো ফর্ম ওয়ার্ক আসলে স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। সো যেটা প্রথমে দেখেন, আমি যেটা বললাম ফার্স্ট ওয়ান, আপনি আইডেন্টিফাই দ্য প্রবলেম, যে যে কাজটা আপনি করেছেন আসলে কি নিয়ে কাজ করছেন। তার জন্য আমরা অনেকগুলো প্রিভিয়াস যে যারা কাজ করেছে তাদের পেপারগুলো আমরা পড়ে তাদের যে রিসার্চ গ্যাপটা আছে সেটা আমরা আইডেন্টিফাই করি। দেন আমরা লিটারেচার রিভিউটা আসলে স্টাডি করি, তারা কি কি ইনফরমেশন আমাদেরকে প্রিভিয়াসলি দিয়েছে বা এই রিলেটেড কাজগুলো তারা করেছে কিনা, সেই ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করি। দেন আমরা আমাদের একটা স্পেসিফিক অবজেক্টিভস থেকে, যে আমাদের যে কাজটা যে করছি বা যে থিসিসটা আমরা করছি, সেটার স্পেসিফিক কিছু অবজেক্টিভ থাকে, সেটা নিয়েই আমরা আসলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট করি বা থিসিসটা কমপ্লিট করি, এবং সেটার একটা আলটিমেট সলিউশন থাকে। যে কয়টা অবজেক্টিভ সেই কয়টাই আমাদের কিন্তু কনক্লুশন বা সলিউশন থাকে, যেটা আমরা ডিসকাশনে বা কনক্লুশনে আমরা আলোচনা করি। সো এই কাজগুলো করার জন্য শুরুতেই বলেছিলাম যে ম্যাটেরিয়াল সিলেকশন করা, এরপরে আপনি এক্সপেরিমেন্টাল ফর্মওয়ার্কটা দাঁড় করানো, যে আপনি আসলে কি করছেন, হ্যাঁ, কি কি টেস্ট আসলে করবেন। এরপরে আমরা ডাটা অ্যানালাইসিস বা মডেলিং গুলো করি। দেন আমরা হচ্ছে কি রিয়েল লাইফ অবজারভেশন বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে এটাকে কোরিলেট করি। এখন থিসিস বা প্রজেক্ট যদি বলতে চাই, এটা হচ্ছে এখানেই শেষ। সো আফটার দের আসছে আপনার পাবলিশিং এর বিষয়টা। এখন সেটা কিভাবে করছি, যে থিসিস বা প্রজেক্টটা আমরা করেছি সেটাই কি আমরা ডিরেক্ট পাবলিশ করব? অবশ্যই না। সেটা আমাদেরকে একটা আর্টিকেল বা পুরো যে কাজটা সেটার একটা সামারি আমাদেরকে দাঁড় করাতে হয়, যে আপনি যে কাজটা করেছেন সেটা আপনি সবাইকে জানাতে চান। তো সেগুলোর জন্য আমরা আসলে যেমন কনফারেন্স যেটা বলি, সেটা হচ্ছে আসলে কোলাবোরেশন করা। আপনি কাজটা করেছেন, সবার সামনে আপনাকে প্রেজেন্ট করতে হয়। আর যেটা জার্নাল আর্টিকেল আছে, আপনি যে কাজটা করেছেন, যে থিসিসটা করেছেন বা প্রজেক্টটা করেছেন, সেটাকে আপনাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে আসলে আর্টিকেলটা লিখতে হয়, যে পেপারটাকে লিখতে হবে। সো লিখার জন্য আপনাকে যে অনেকগুলো স্টেপ আসলে ফলো করতে হবে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। সো এই পেপার রাইটিংটা করার পর আপনাকে যে জার্নাল আছে, যে জার্নালের আন্ডারে আপনি করতে চান, তো আসলে জার্নালটা হচ্ছে একটা কোম্পানির আন্ডারে। যেমন আমরা স্পিনজার আছে, উইলি আছে, আপনার এলবিশেয়ার আছে। সো অনেকগুলো আমরা জার্নাল, খুব পপুলার জার্নাল, যেখানে আপনি যদি পাবলিশ করতে চান, তাদের বছরে বা কোয়ার্টারলি তাদের জার্নালগুলো পাবলিশড হয়। সো এই পেপারটা, আপনার আর্টিকেলটা রেডি করে আপনাকে সেখানে সাবমিট করতে হবে। এরপরে তারা যেটা করে সেটা হচ্ছে কি অনেক পিয়ার রিভিউ করে। রিভিউ করার পরে তারা অনেক কারেকশন দেয়, সেগুলো যদি আপনার ঠিক মতো আপনি ফিল আপ করে দেন, তখনই সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো এই যে শুরু থেকে আপনি যে একটা প্রজেক্ট কমপ্লিট করলেন, সেটাকে আপনি পেপারটা লিখলেন, লিখার পরে তাদেরকে সাবমিট করলেন, দেন তারা পিয়ার রিভিউ করলো, এরপরে তারা সবকিছু ওকে হলে দেন সেটা সে পাবলিশ করে। সো আর কনফারেন্সের বিষয়টা আসছে কি, সেটা হচ্ছে কি আপনি যে কাজটা করলেন বা যে থিসিসটা কমপ্লিট করলেন, সেটা সবার সামনে প্রেজেন্ট করা। তার একটা নির্দিষ্ট ফরম্যাট আপনাকে প্রোভাইড করবে, সেই ফরম্যাটের আদলে আপনাকে সে পুরো কাজটা আপনি দেখাবেন স্লাইডে, যে আপনি কি কি পেয়েছেন, আপনার অবজেক্টিভসটা কি ছিল, আপনার ফাইন্ডিংসটা কি, এবং সেটা কেন করেছেন সেটা আপনাকে লিখতে হবে, দিতে হবে যে পারপাসটা কেন ছিল। সো সেটা এই কনফারেন্স এবং জার্নালের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে। এবং এই যে কনক্রিট টেকনোলজি, সেই কনক্রিট টেকনোলজি যারা কাজ করবেন বা করেছেন, তারা দেখবেন যে আপনি চাইলে খুব ইজিলি অন্য টপিকের সাথে নতুন কোরিলেটেড করতে পারবেন। সো এই যে পেপার রাইটিং থেকে শুরু করে জার্নাল পাবলিশ করা, কনফারেন্স কনফারেন্সে অ্যাটেন্ড করা, তো সবকিছু একটা ধারাবাহিক পর্যায়ে একটার পর একটা আসলে আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। সো এই জার্নাল পাবলিকেশনের যে
ধারাবাহিকতাটা আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন আছে? হ্যালো? আপু, আমার কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। সো আমি হচ্ছে গিয়ে ইটস মাই থার্ড সেমিস্টার। আমার আমি নর্থ ইউনিভার্সিটিতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করি। আচ্ছা, So, as আমাদের তো হচ্ছে ওপেন ক্রেডিট না, তো হচ্ছে গিয়ে তো আমাদের কোর্সেস তো নিজে থেকে নিতে হয়, and কিছু কিছু প্রিরিকুইজিট থাকে, তো ওইগুলো না আচ্ছা, করলে পরে যাওয়া যায় না। তো আমি তো একদম বিগিনার না, তা আমার হচ্ছে শুধু সার্ভে, অটোক্যাড শেষ হয়েছে, এখন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি চলছে। তো আমাদের আচ্ছা। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স না করলে বাকি যা সিভিলের যে কোর্সেস গুলো আছে সেগুলো হুম। আনলক হয় না। তো আমি রিসার্চে ইন্টারেস্টেড। সো আই রিয়েলি ডু নট নো যে হাউ শুড আই প্রিপেয়ার মাইসেলফ এন্ড কিভাবে স্টার্ট করা উচিত। Like, এর জন্য হচ্ছে এখন আমি আসলে বুঝতেছি না যে আমি কি এখনই স্টার্ট করবো। আই রিয়েলি ওয়ান্ট, এন্ড আমি আসলে জানিও না যে জিনিসগুলো কিভাবে যায়। আমি কিছু কিছু জিনিস জানি, বাট যে ম্যাটেরিয়ালস এন্ড অল এই জিনিসগুলা নিজে থেকে দেখে দেখে যতটুকু জানছি অতটুকুই। এখন আমাদের ওই যে কোর্সেস গুলো এখনো হয় নাই, আমার আস্তে আস্তে তো আগাবো। এইটা এখন আমার কি করলে ভালো হয়, এটা যদি আপনি একটু বলতেন। অলসো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি, যে আমি একটা ইউনিভার্সিটি একটা রিসার্চ দেখছিলাম, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের। সো দে মেড ব্রিক্স উইথ সুগার ক্যান ওয়েস্ট, সুগার যে আমাদের যে আখ থাকে না, ওইগুলা যে ওয়েস্টেজ ওইগুলা দিয়ে। তো ওইটাও তো ওকে। অনেক ভালো একটা, আই গেস, সাস্টেইনেবল অবশ্যই, অবশ্যই, ম্যাটেরিয়াল অবশ্যই। ইউজ হয়। আচ্ছা, আমি একটু বলি। আপনি এখনো থার্ড থার্ড সেমিস্টারে আছেন, রাইট? না, থার্ড ইয়ারে? না, থার্ড সেমিস্টার আমাদের। এক বছরে 3টা সেমিস্টার, তো এটা আমার ফার্স্ট ইয়ারে থার্ড ট্রাইমেস্টার। সেমিস্টার। ওকে। আচ্ছা, সুগারকেন ব্যাগে স্যাশ অবশ্যই একটা সাস্টেনেবল ম্যাটেরিয়াল হবে। এটা নিয়ে আমিও একটা কাজ করেছি। সুগারকেন ব্যাগে স্যাশ, এটা থেকে যে অ্যাশটা পাওয়া যায় সেটা দিয়ে আসলে সেখান থেকে সিলিকন, আরেকটা কাজ হয়েছে রিসেন্টলি চুয়েটে। এটা থেকে সিলিকন এক্সট্রাক্ট করে আসলে দেখা গেছে কি পরিমাণ আসলে এটা স্ট্রেংথ দিতে পারে সিলিকনটা। এখান থেকে স্ট্রাক্ট করা হয়েছিল। আর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আপনার সুগারকেন ব্যাগেজটা ডিরেক্ট আসলে সিমেন্টের সাথে রিপ্লেস করে দেখা গেছে যে কত পার্সেন্ট আসলে হাইস্ট রিপ্লেস করা যায়। দেখা গেছে 5 থেকে আপনার 10% এর মতো আপনার রিপ্লেস করা যায় সিমেন্টের সাথে। তো এটাও একটা ইকো ফ্রেন্ডলি আপনার অবজেক্ট হবে, বিকজ আপনি এখানে সিমেন্ট কিছু পরিমাণ হলেও আপনি রিডাকশন করতে পারছেন, রিপ্লেসমেন্টের যে বিষয়টা আর কি। তো আপনি যদি বিগিনার হন, শুরু করতে চান রিসার্চ, সেক্ষেত্রে আপনার আসলে আম, আরো কিছু মেজর কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে, তখন আসলে আপনার জন্য আরেকটু ইজি হবে। কিন্তু আপনি যদি এখন থেকেই চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু আর্টিকেল নিয়ে একটু পড়লে বুঝতে পারবেন, যেটা আমি পরবর্তী ক্লাসগুলোতে আসলে বলবো যে কিভাবে আপনি একটা পেপার রিসার্চ আর্টিকেল পড়ারও একটা স্টেপ আছে। আপনি রিসার্চ আর্টিকেল গুলো প্রিন্ট করলেন, অনবরত পড়তে থাকলেন, এমন না। আপনাকে আসলে বুঝতে হবে যে তারা কি করেছে, ওখানে অনেকগুলো স্টেপ আছে। যেমন একটা কাজ শুরু করার তাদের একটা টাইটেল থাকে, কিভাবে টাইটেলটা ফিক্স আপ করতে হয়, তাদের কাজের ধরনটা কি ছিল, তাদের কিছু স্পেসিফিক অবজেক্ট থাকে, এই অবজেক্টিভের পিছনে আসলে কারণটা কি ছিল, তারা কেন এই কাজটা করেছে, এবং এই কাজটা করার ফলে সে কি সলিউশন পাচ্ছে আসলে, সেটার জন্য আসলে আসলে উপকৃত কি উপকার হবে আসলে, সেটা আসলে আপনাকে বুঝতে হবে যে আমি যে কাজটা করলাম এটার আসলে বেনিফিটটা কোথায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ম্যাডাম, আমি একটু কথা বলতে পারি, যেহেতু সুগার ক্যান বেসেস নিয়ে কথা হচ্ছে। ওকে, ওকে। আমি হচ্ছে আমার পরিচয় দিই, আমি হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। তো আমি হচ্ছে 2টা রিসার্চ করেছি, একটা হচ্ছে সুগার ক্যান বেসেস অ্যাশ, আর একটা হচ্ছে কাউডং অ্যাশ, অর্থাৎ গরুর গোবরের যে ছাই। তো আচ্ছা, আমি আচ্ছা। হচ্ছে এক্সপেরিমেন্টাল যা যা টেস্ট করা সম্ভব, ইনার্শিয়াল, ফাইনাল, সেটিং টাইম, কনক্লুসিভ, সল্ট অ্যাটাক, ম্যাঙ্গানিজ অ্যাটাক, পোরোসিটি, বয়েজ রেশিও, হুম, বয়েজ রেশিও, আর সামনে হচ্ছে এসিএম এবং এফটিআইআর এর টেস্টগুলো করব। এখন হুম, হুম। হচ্ছে আমার অন্যান্য ব্যস্ততার জন্য আমি হচ্ছে পেপার রাইটিং বা এই ধরনের সময় দিতে পারতেছিলাম, বাট টেস্টগুলো আমি করেছি, ডাটাগুলো আছে আমার কাছে।
তো হচ্ছে আমি এই ধরনের হেল্প চাচ্ছি যে হচ্ছে এই ডাটাগুলো দিয়ে হচ্ছে আমাকে কেউ একজন কোথার হয়ে যে আদার্স যে পেপার রাইটিং সিমুলেশন বা সফটওয়্যার রিলেটেড কাজগুলো করে এটাকে কিভাবে মানে পরিণতি অর্থাৎ পাবলিশ করা যায় আর কি। আপনার কাজের অবজেক্টিভসটা কি ছিল? অবজেক্টিভ ছিল হচ্ছে আমাদের সিমেন্টে রিপ্লেস করা। এটা হচ্ছে যেমন সুগার ক্যান ব্যারেজ অ্যাশ দিয়ে, যেটা আপনি হয়তো করছেন বললেন। তো কিভাবে আমরা সিমেন্টটাকে রিপ্লেস করে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমাতে পারি, কারণ এক টন সিমেন্টের জন্য তো মোটামুটি এক টন কার্বন ডাই অক্সাইড কার্বন হয়। ডাইঅক্সাইড কতটুকু রিডিউস করছে, বা সে যে কনক্রিটটা আপনি তৈরি করেছেন সেটা কতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে ছাড়ছে, সেটা কি কোনো টেস্ট করেছেন? ম্যাডাম না, এই ধরনের টেস্ট করা হয় না। আমি জাস্ট হচ্ছে কনক্রিট ব্লকে আমি যাইনি, মর্টার ব্লক তৈরি করছি, অর্থাৎ Water block 50 মিলি বাই 50 মিলি। তারপর হচ্ছে হ্যাঁ। ওইগুলো আমি টেস্ট করছি, ডাটাগুলো রাখছি, বাট অন্যান্য ব্যবসার জন্য হচ্ছে আমি পেপার রাইটিং এ আসলে যাইতে পারতেছি না। তো আমি হচ্ছে এক্সপিরিয়েন্স কাউকে খুঁজতেছি যে হচ্ছে আমাকে এই ডাটাগুলো দিয়ে হচ্ছে পেপার রাইটিং, তারপর আদার্স যে কাজগুলো বলেন সিমুলেশন সফটওয়্যারে, হ্যাঁ এগুলো হচ্ছে ইজিলি করতে পারে। আর চাইলে আমি হচ্ছে করতে পারবেন, কিন্তু আপনার আসলে সেটা করার জন্য আগে যে রিসার্চ, আপনি যে ল্যাবরেটরি বেসড কাজগুলো করেছেন সেখান থেকে যে ডাটাগুলো পাচ্ছেন সেটা দিয়ে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। আপনি চাইলে অবশ্যই করতে পারবেন। হ্যাঁ আমি এটাই চাচ্ছি। আর যেমন হচ্ছে আরেকটা হচ্ছে কার্বন অ্যাশ, অর্থাৎ গুগলের যে সাইট, ওইটা দিয়েও সেম কাজগুলোই করেছি মোটামুটি। আমাদের ক্যাম্পাসে যা যা পসিবল ওগুলো তো সব করেছি। আর হচ্ছে কুয়েটে হচ্ছে সামনে এসইএম টেস্টের জন্য স্যাম্পল পাঠাবো। তো এখন হচ্ছে আমি যেটা বললাম যে এক্সপিরিয়েন্স কাউকে খুঁজতেছি যে হচ্ছে যার সহযোগিতা পেপার গুলো লিখে ইজিলি সাবমিট করা যাবে, এবং বাকি যে কাজগুলো সিমুলেশন বা সফটওয়্যারের আদার্স যে কাজগুলো থাকে উনি হচ্ছে এটা করতে পারবে আর কি। তো এই ব্যাপারে আপনার হেল্প চাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই আপনি হেল্প পাবেন, কিন্তু লেখার কাজটা তো আপনাকে কমপ্লিটলি আপনাকেই করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার কাজ। কিন্তু আমি আপনাকে ওয়েটা দেখিয়ে দিব আপনি কিভাবে আসলে সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাবেন। হ্যাঁ ওইটা দেখানো তো অবশ্যই। আর হচ্ছে আদার্স যে যেমন হচ্ছে সফটওয়্যারের কাজ আমি করি না কখনো, আর এটা পারিও না। তো এখন হচ্ছে টাইমও নাই আসলে এই মুহূর্তে যে আমি এটাকে সময় দিব আর কি। তো এটা একটা আচ্ছা, বিষয়। এরকম কি আন্ডারগ্রেড কমপ্লিট হয়ে গেছে না সামনে থিসিস ফাইনাল? আমার হচ্ছে হয়ে যাবে যে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে থিসিস ডিফেন্স হয়ে যাবে। থিসিস করছে আমি একটা টপিকে, এটা থিসিস না, থিসিসের বাইরে এই দুইটা নিয়ে রিসার্চ করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই রিলেটেড কাজ কি আর কেউ করেছে এর মধ্যে? এরকম কেউ কি আছে? ম্যাম আমি কি কাজ করেছি, বাট উনি যেভাবে কাজটা করছে আমার কাজটা একটু ভিন্ন। আমার আচ্ছা। কাজটা হচ্ছিল ম্যাডাম রিসাইকেল ফাইন এগ্রিগেট থেকে, যেমন বিল্ডিং ভাঙ্গা হয়েছে সেখান হুম, থেকে ফাইন এগ্রিগেট 20%, 25, দেন 50, দেন 75, দেন 100%। এইটা দিয়ে কংক্রিট তৈরি করা হয়েছে। কংক্রিটের ভিতরে ম্যাডাম একটা মানে রিইনফোর্সমেন্ট হিসেবে রড দেওয়া ছিল, এবং ওটার ক্লিয়ার কভারটা দেওয়া ছিল মেবি 2.5 সেন্টিমিটার। দেন আচ্ছা ওইটাকে ম্যাডাম কোস্টাল এরিয়ার জন্য আমরা ট্রাই করছি যে লবণ পানিতে 5% সোডিয়াম ক্লোরাইডে আমরা ইলেকট্রিসিটি মানে পাস করছিলাম। সেখান থেকে আসলে রডের করোশন কতটুকু হচ্ছে এবং এই ফাইন এগ্রিগেট চেঞ্জ করার কারণে কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু কমতেছে, তার এগেনস্টে রডের আপনার মানে করোশন কতটুকু হচ্ছে, আমার এইটা আচ্ছা করা আছে। আচ্ছা, এই করোশনটা করার সময় আপনি ডিউরেবিলিটি টেস্ট যেটা বলছেন, আপনারা কতদিন কিউরিং টাইমটা কতদিন ছিল? ম্যাডাম কিউরিং টাইম টোটাল 28 দিনের ছিল। 28 দিন। বাট আপনারা যেহেতু করোশন টেস্টটা করেছেন, কোনো অ্যাসিড এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছেন কিনা? অ্যাসিড এনভায়রনমেন্ট না, আমরা জাস্ট ম্যাডাম শুধু সোডিয়াম ক্লোরাইড 5% সোডিয়াম ক্লোরাইড পানিতে আচ্ছা, ডুবাইছিলাম। দিয়ে আপনি কতটুকু পরিমাণ করোশন হয় সেই পার্সেন্টেজটা বের করেছেন, তাই জি না? ম্যাডাম, জি আচ্ছা, ম্যাডাম। তো এটার তারপর আউটপুট ম্যাডাম আমি এটা পাবলিশ করাইতে চেয়েছিলাম, বাট আমার প্রফেসর সেই সময় উনি আবার পোস্ট ডক্টরেট করার জন্য সিঙ্গাপুরে চলে গেছেন, যার আচ্ছা। কারণে ওনার সঙ্গে আমি আর কাজ করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বাকি ডাটাগুলো যদি থাকে অবশ্যই আপনি এগিয়ে যান, তাহলে দেখবেন। আর যদি রিসার্চ ল্যাবে যদি কাজ করেন তাহলে তো অবশ্যই আমার অ্যাডভাইস থাকবে। পাশাপাশি আপনি যে ডাটাগুলো পেয়েছেন সেগুলো রেজাল্ট গুলো তো সব পেয়েছেন না এর মধ্যে? জি ম্যাডাম, রেজাল্ট সব আছে এবং থিসিস ভার্সিটিতে সাবমিটও করা হয়ে গেছে এবং আমি বেরো হয়ে গেছি, বর্তমানে আচ্ছা জবও করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ, আপনি চাইলে এটা অবশ্যই পাবলিশ করতে পারেন, যেহেতু খুবই ইন্টারেস্টিং কাজটা কোস্টাল এরিয়াতে। তো আপনার রেজাল্টটা কেমন ছিল? আমার মানে ইয়ার টেস্টের যে রেজাল্ট ওইখানে আমরা পেয়েছিলাম ম্যাডাম 25% এবং 50% যখন আমরা রিসাইকেল ফাইন এগ্রিগেট ইউজ করছিলাম, সেক্ষেত্রে কম্প্রেসিভ স্ট্রেংথ রেফারেন্স কংক্রিটের তুলনায়
খুব মানে কমে নাই আর কি, সামান্য ভেরিফাই, এবং ও ক্ষেত্রে করশনটাও কম। বাট যখন 75% অ্যান্ড অ্যাবাভ ইউজ করা হয় রিসাইকেল ফাইন এগ্রিগেট, সেক্ষেত্রে করশনটাও বেশি এবং কম্প্রেসিভ স্ট্রেংথও কম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আশা করি আপনারা বেসিকটা বুঝতে পেরেছেন যে রিসার্চ আর্টিকেল থেকে শুরু করে কনফারেন্স পেপার বা জার্নাল যদি পাবলিশ করতে চান, বা কনক্রিট ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চান, কনক্রিট টেকনোলজি নিয়ে অনেকগুলো সেক্টর আছে এবং অনেকেই কাজ করেছেন। সো আপনাদের মেইন যে টার্ম যেটা আপনারা পেপার পাবলিশ করতে চান, সো জার্নাল বা কনফারেন্স পেপার কেউ পাবলিশ করেছেন এরকম কেউ আছে এখানে? কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছেন? আর্টিকেল লিখেছেন এরকম কেউ আছে? মরি জান্নাত, আপনি কি কিছু বলতে চান? আসসালামু আলাইকুম আপু। জি, আমি হচ্ছে রিসেন্টলি সেকেন্ড ইয়ার শেষ করেছি। আমি অ্যাকচুয়ালি অ্যাব্রোডে পড়াশোনা করি স্কলারশিপে কাজাকিস্তানে। আমার মেজর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা তো আপনাদের আর কি পেজটা আমার দেখা, এরপর আর কি আমি আর কি রিকোয়েস্ট দিছিলাম, তো কাইন্ডলি আপনারা একসেপ্ট করছেন। তো এখন আমি তো হচ্ছে আপনার মানে আমাদের এখন সামার ভ্যাকেশন চলছে, তো 3 মাসের আফটার আই উইল গেট অ্যানাদার পার্কে আমি হচ্ছে এনরোল করব, লাইক আমার থার্ড ইয়ার স্টার্ট হবে সেপ্টেম্বর থেকে। তো আপনার মানে আপনি যেহেতু অনেক এক্সপিরিয়েন্স, আপনি কি মনে করছেন যে এখনই হচ্ছে আমার মানে এই রিসার্চে ঢোকা উচিত কি উচিত না? বিকজ যা দেখলাম ভাইয়া আপুরা যারা মানে কথা বললো তারা অলরেডি অনেক বেশি এক্সপিরিয়েন্স, আমি আসলে কিচ্ছুই জানি না। আমাদের এক সেমিস্টার আগে সেকেন্ড ইয়ারে তো আমাদের একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে আপনার রিসার্চের। তো ওখান থেকে আমি আর কি রিসার্চের খুঁটিনাটি বিষয়গুলো আর কি করছি, বাট মানে এরকম হয়নি যে আমি একদম মানে আপনি যেগুলো বললেন এত ডিটেলসে আমি মানে কিছুই জানি না। জাস্ট আমাদের একটা সাবজেক্ট ছিল রিসার্চ, তো ওখানে আমরা আর কি বেসিকটা শিখছি যে কিভাবে আপনার স্কপাস বিভিন্ন ধরনের সাইড ইউজ করে কিভাবে আর কি করা যায়। তো এটা আমরা অনেক মানে চ্যাট জিপিটি তারপরে আরো অনেক সোর্স ইউজ করে আর কি কোনো মতে আর কি হ্যান্ডেল করছি, কিন্তু যেটা আর কি বেসিক আইডিয়া ওইরকম মানে কিছুই নাই। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমার কি এখনই স্টার্ট করা উচিত কি উচিত না? আপনি চাইলে আপনি চাইলে রিসার্চ বলতে এখনো আপনি ল্যাবরেটরি বেস যদি আপনি করতে চান বা অ্যানালিটিক্যাল, আপনি কিছু সফটওয়্যার শিখে রাখতে পারেন। সফটওয়্যার বেস কাজগুলো আপনি চাইলে, আপনার যদি ডাটা থাকে আপনি সফটওয়্যার অ্যানালাইসিস গুলো করতে পারবেন। হ্যাঁ, এখন ডাটাগুলো বোঝার জন্য আপনাকে আপনি এখন সেকেন্ড ইয়ার, রাইট? না, সেকেন্ড ইয়ার আমার শেষ হয়ে গেছে, যেহেতু এখন আপনার 3 মাসের ভ্যাকেশন চলছে। থার্ড ইয়ারে আমি উঠবো, সেপ্টেম্বর থেকে আমাদের সেমিস্টার শুরু হবে। আচ্ছা, আপনি চাইলে সফটওয়্যার বেস কাজগুলো করতে পারেন, কিন্তু সেটা বোঝার জন্য আপনার কিছু কোর্স লাগবে, যেটা এখনো মনে হয় না আপনি এখনো না না না, এটা আমার এখনো হয়নি। এটা আমার থার্ড সেমিস্টার থেকে শুরু হবে। আপনার ওই যে জিও টেকনোলজি আপনি সাবজেক্টটা আমাদের অ্যাড করবে। রিসার্চের কিছু বেসিক কিছু ক্রাইটেরিয়া আপনি শিখে রাখতে পারবেন। যেমন রিসার্চ করার জন্য আপনাকে কিভাবে আসলে আর্টিকেলটা আপনি কিভাবে রিসার্চ গ্যাপটা খুঁজে পাবেন সে ফাইন্ড আউটটা করার জন্য আপনি যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখাতে পারি। একটা পেপার যদি আপনি পড়তে চান, আহ, সেটা লাইক আমি একটু স্লাইডটা একটু হাফ এন আওয়ার। হ্যালো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন এটা একটা জার্নালে পাবলিশড হয়েছে এই কাজটা। Chloride and chemical resistance of self-compacting concrete containing rice and metakaolin.
এই যে কাজটা আমার মাস্টার্স এর আপু দেখা যাচ্ছে না এখনো। দেখা যাচ্ছে না। না। দেখা আমরা তো যাচ্ছে। দেখতেছিলাম। দেখা যাচ্ছে। আমার এখান জি থেকে আপু, দেখা যাচ্ছে। জি আচ্ছা আপু এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এলসেভিয়ার এ এই কাজটা পাবলিশড হয়েছে, কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ম্যাটেরিয়াল। তো এই যে কাজটা এখানে দেখেন, ক্লোরাইড এন্ড কেমিক্যাল রেসিস্ট্যান্ট অফ সেলফ কম্পিটিং কনক্রিট কন্টেনিং রাইসাস এন্ড মেটাকিউলিন। সো এখানে দেখেন শুধু একটা টার্ম না, আপনার এই টাইটেলের মধ্যেই আসলে আপনার কাজের যে মেইন থিম সেটা লুকিয়ে আছে। যে একটা সেলফ কম্পিটিং কনক্রিট তারা তৈরি করেছে, যেখানে আপনার যেটা আপনার ওটস এনভায়রনমেন্টে সে কি করবে, ভালোই পারফরমেন্স দিয়েছে। এবং সেখানে দেখেন শুধু আম, আপনার সিমেন্টের কথা বলেন, এখানে কিন্তু বেসিক এজেন্ট হিসেবে তারা রাইসার্স এন্ড ম্যাটাকিউলিন ইউজ করেছে। এটা কিন্তু সাপ্লিমেন্টারি সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল। সো এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা বাইন্ডিং এজেন্ট হিসেবে তারা কাজ করেছে। সো এটা খুব ভালো একটা জার্নালে পাবলিশড হয়েছে, কনক্রিট কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস। সো এই যে জার্নালটা আমরা, আপনি যদি শুরু করতে চান স্টার্টিং এ যে আর্টিকেলটা আপনি লিখবেন, সো সেটা আর্টিকেলটা একটা ছোট্ট পরিসর, আপনার যে প্রজেক্ট বা থিসিসটা আপনি কমপ্লিট করেছেন সেটা একটা আপনার আহ, আপনার সামারি আকারে লিখে আপনাকে সেটা আপনার যে জার্নালে আপনি পাবলিশ করতে চান সেখানে দিবেন। সেটা পিয়ার রিভিউ হয়ে তাদের যে নেসেসারি ইনফরমেশন বা যে ভুলগুলো তারা পেয়েছে সেগুলো সব কারেকশন করে আপনি দিবেন। দেন তারা তাদের এই জার্নাল, যে জার্নালে আপনি পাবলিশ করতে চান সেখানে যদি অ্যাকসেপ্ট হয়, দেন সেটা আমরা জার্নাল আকারে পাচ্ছি। তো এই যে আপনি যেহেতু এখন একদম স্টার্টিং বা বিগিনার, আপনি যদি শুরু করতে চান, আপনি একটা পেপার নিয়ে আসলে আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে যে আসলে আপনি ইন ফিউচার, যেহেতু আপনি থার্ড ইয়ারে বর্তমানে, ইন ফিউচার যদি আপনি এই কনক্রিট রিলেটেড কাজ করতে চান, আসলে কিভাবে আসলে আপনি রিসার্চ গ্যাপটা খুঁজে বের করবেন সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে এই পাবলিশড পেপার গুলো যে সিস্টেমেটিক ওয়েতে ফাইন্ড আউট করতে হয় রিসার্চ গ্যাপটা, সেটা বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে ইন ফিউচার আপনি যখন রিসার্চ বা কোনো আপনি যখন প্রজেক্টে কাজ করতে যাবেন, আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন সেটা ফাইন্ড আউট করার জন্য যে বেসিক জিনিসটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে জানতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি আপু, তাহলে তো এখন আমার ল্যাবে কাজ করা সম্ভব না, কারণ আমার বেসিক কোনো ধরনের কোনো আইডিয়া নাই। লাইক আমার ল্যাবে ওই কাজ কোর্সগুলো এখনো আপনি আসেনি। কিভাবে ল্যাবে কাজ বলতে আপনি চাইলে রিভিউ করতে পারেন যে প্রিভিয়াস কাজগুলো হয়েছে, সেগুলো সবগুলো একই ধরনের যে কাজগুলো হয়েছে সেগুলোকে আপনি কোরিলেট করে নতুন একটা রিভিউ পেপার আপনি লিখতে পারেন চাইলে। এমন না যে আপনি করতে পারবেন না, আপনি চাইলে রিভিউ আর্টিকেল করতে পারবেন। বুঝতে পারছি। এনি কোয়েশ্চেন? সো আপু এখন আমাদের কিভাবে আগানো উচিত স্টেপ বাই স্টেপ? We do not know anything, like আমি লাইক জানি না, সো আমার তো এখনো কোর্সের সব বাকি আছে এই হিসেবে। যেহেতু আপনারও সেম, আপনিও চাইলে রিভিউ আর্টিকেল দিকে ফোকাস করতে পারেন। তাহলে আপনি একটা ধারণা পাবেন যে রিভিউ আর্টিকেলটা কিভাবে লিখে এবং অন্যরা যে কাজগুলো করেছে তারা আসলে কিভাবে কাজটা করেছে সেটাও আপনি বুঝতে পারবেন। এবং ইন ফিউচার আপনি যখন প্রজেক্ট বা থিসিস নিয়ে কাজ করবেন তখন আপনার এটার জন্য সুবিধা হবে, যে তখন আসলে মনে হবে না যে আপনি কিছুই বুঝতেছেন না। তখন আপনি একটা আগে থেকে যেহেতু আপনার বেসিক কিছু জানা থাকবে, তখন আপনার এটা সুবিধা হবে, আপনার টপিক সিলেকশনে সুবিধা হবে এবং পেপার পাবলিশিং নিয়েও আপনার জন্য এটা অনেক হেল্পফুল হবে। আপনার টাইমটা অনেক বেশি সেভ করবে, অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন অনেকটাই।
সো রিভিউ আর্টিকেলের এটা কিভাবে স্টার্ট করব, লাইক আর্টিকেলস গুলো পড়া স্টার্ট করব ফ্রম রিসার্চ গেট অর গুগল স্কলার? জি না, আপনি রিভিউ আর্টিকেল মিন্স হচ্ছে সাপোজ আপনি সেলফ কম্পিটিং নিয়ে শুধু ধরেন আপনি কাজ করলেন না, ওয়ার্ল্ডের অনেক জায়গায় সেলফ কম্পিটিং নিয়ে কাজ হয়েছে, হ্যাঁ, কিন্তু সেলফ কম্পিটিং সাপোজ আমি যদি সেলফ কম্পিটিং বা হাই রেনফোর্স কনক্রিটের কথা বলি, আপনি সার্চ দিলে স্পিঞ্জারে যদি সার্চ দেন বা উইলিতে যদি সার্চ দেন দেখবেন হচ্ছে যে অথেন্টিক কাজগুলো হয়েছে। আপনার হাই পারফরমেন্স কনক্রিট নিয়ে অনেক কাজ হয়েছে। এখন সবাই তো আর একটা জিনিস নিয়ে কাজ করেনি, ম্যাটেরিয়াল ভিন্ন ছিল বা তাদের অ্যানালাইসিসটা ডিফারেন্ট ছিল, ফাইন্ডিংসটা ডিফারেন্ট ছিল, হ্যাঁ। সো সবগুলো এই রিলেটেড কাজগুলো 20 থেকে 30টা পেপার আপনি কম্পাইল করে তাদের মধ্যে যে রিসার্চ গ্যাপ, হ্যাঁ, সাপোজ যদি আমি স্টিলের কথা বলি, স্টিল যখন আমরা কনক্রিট ইউজ করি তখন সেটাকে হাই পারফরমেন্স বা স্টিল রেনফোর্সমেন্ট কনক্রিট বলছে, আপনার স্টিল ফাইবার রেনফোর্সমেন্ট কনক্রিট বলছে। তো এই রিলেটেড কাজগুলো, সিমিলার যে কাজগুলো হয়েছে সেগুলোকে আপনি কোরিলেট করে কম্পাইল করে তাদের মধ্যে যে ফাইন্ডিংস, আপনি শুধু তাদের মধ্যে যদি একটা কোরিলেশন ডেভেলপ করেন বা কোনো একটা ইকুয়েশন ডেভেলপ করেন, তখন সেটা আপনার এটা কি রিভিউ আর্টিকেল হয়ে যাবে। আপনি চাইলে সেটাও করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাখাওয়াত হোসেন শাকিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে এলজিডি চট্টগ্রাম এই যে 16 শহরে কর্মরত আছি। আমার আসলে একটা অপরচুনিটি হচ্ছে আমি এখানে ল্যাব ইনচার্জ হিসেবে আছি। তো জি আপনাদের এখানে আমি যুক্ত হওয়ার একটা মানে আমার সাথে কোরিলেট করতে পারি কিনা সেটার জন্য আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করি। জি জি। যেহেতু ম্যাটেরিয়াল টেস্ট, আমাদের প্রতিটা ম্যাটেরিয়াল টেস্ট হয়। আপনি কি আবার ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন বেসিক্যালি? না, আমি জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা আছি। আবার এর ভিতরে আমার একটা প্রধান রোল হচ্ছে ল্যাব ইনচার্জ। আচ্ছা। মানে এই ডিস্ট্রিক্ট ল্যাবরেটরিতে আমরা পার ইয়ার ম্যাটেরিয়াল ধরেন, টেস্ট করেন আপনারা? হ্যাঁ রাইট, আমরা ধরেন আমরা পার ইয়ার 1000 crore টাকার কাজ করি। তো সেই হিসাবে অসংখ্য রাস্তা, ব্রিজ, বিল্ডিং, তো এগুলার যাবতীয় ম্যাটেরিয়ালস প্রথমে এখানে টেস্ট হয় আচ্ছা, প্রতিটা তাহলে তো আপনার জন্য লেয়ারে। রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল যে পারফরম্যান্স গুলো এটাকে কোরিলেট করা অনেকটা ইজি হবে। জি, মানে আমার ডেটা আছে, অনেক ডেটা। এবং আরো হচ্ছে এরপর কাজ শেষ হওয়ার পরেও যেসব আমরা ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ বিভিন্ন টেস্ট আছে সেগুলোও করি। আচ্ছা সো আসলে আমি আমার গ্রাজুয়েশন শেষ করেছি যে 8-9 বছর হয়ে গেছে। আচ্ছা ইভেন আমি বাইরে মানে বাইরে এখানে আমার জব পার্মানেন্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম বাইরে স্কলারশিপে। এর মাঝে আসলে আর কিছু করা হয়নি। তো আমি চাচ্ছি যে আমার এই ল্যাব এক্সপেরিয়েন্সটা, ল্যাবের আমার এই ডেটা, এগুলো কাজে লাগিয়ে কিছু একটা করার জন্য আর কি। আচ্ছা এটার জন্য আমি আসলে যুক্ত হয়েছি। আচ্ছা। হ্যাঁ, এটা ভালো, খুবই ভালো। আপনার যেহেতু অনেক রিয়েল লাইফ ডাটা আছে, যেহেতু আপনি প্র্যাকটিক্যালি কাজ করছেন, সো কোরিলেট করাটা ইজি হবে। বাট তার আগে আপনি আসলে যেটা নিয়ে কাজ করতে চান না কেন, সেটা যদি আপনি যদি পাইপের কথা বলি, অথবা আপনি যদি এগ্রিগেট যেহেতু ট্রান্সপোর্টেশনের কাজ করেছেন, ম্যাটেরিয়ালের নিয়ে কাজ করেন, সো আপনার টপিকটা আপনি যদি পাবলিকেশনের কথাই তো চাচ্ছেন, তাই না? বেসিক্যালি আপনি পাবলিকেশন করতে চান। ডেফিনেটলি, হ্যাঁ, রিসার্চ বেস। তো কোনে ওই যেহেতু আপনার কাছে অনেকগুলো ডাটা আছে, প্রত্যেকটা যে সেক্টরেই আপনি যখনই কাজ করেছেন প্রতিটার জন্য আলাদা আলাদা আপনার অবশ্যই ফাইল মেনটেন করতে হয়েছে এবং ডাটাগুলো প্রিজার্ভ করতে হয়েছে। সো পাবলিকেশন করার জন্য আপনাকে আসলে প্রথমে তো লাগবে যেটা, সেটা হচ্ছে কি আপনার অবজেক্টিভসটা কি ছিল, আপনি যে কাজটা করেছেন সেটার অবজেক্টিভসটা কি ছিল, বা আপনার যে কাজের আমরা যখন আসলে প্র্যাকটিক্যালি কোনো কাজ ইমপ্লিমেন্ট করি তার আগে আমাদের কিন্তু ল্যাবরেটরিতে সেটা অ্যানালাইসিস করে দেখতে হয়, যেটা আসলে ফিল্ডে আমাদের গবেষণা করার মূল লক্ষ্য হচ্ছে এটা, যে আমরা যে গবেষণাগুলো করছি সেগুলো আসলে প্র্যাকটিক্যালি কতটা ইমপ্লিমেন্ট। হ্যাঁ, তো আপ- আপনার আপনার কাছে যে ডাটাগুলো আছে সেগুলো যদি আপনি পাবলিকেশন ইউজ করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি কাজগুলো করার আগে আম, এই ধরনের কাজের সাথে রিলেটেড কোনো ফিল্ডে কাজ হয়েছে কিনা সেটা যদি আপনি দেখেন, একটু সার্চ করে দেখেন, তাহলে মনে হয় আপনার জন্য আরেকটু ইজি হবে পাবলিকেশনের ক্ষেত্রে।
হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গবেষণার ক্ষেত্রে আমরা ল্যাবরেটরি বেস বলি বা সফটওয়্যার বেস বলি, যে কাজগুলো করছি সেগুলো কতটুকু আসলে রিয়েল ফিল্ডে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। আপনি আমি বুঝতে আসলে পারছেন? হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি করেছি, আমি এগুলো হ্যাঁ, অ্যানালাইসিস করেছি। আমি আচ্ছা। এখানে কি কাজ হয়েছে, সীমাবদ্ধতা কি, এগুলো আমি হুম, খুব খুব ডিপলি করতে পারিনি আসলে। এখানে কাজের এত বেশি প্রেসার থাকে। এই জুন মানে ফিসকাল ইয়ার এন্ডিং এ আমাদের রাতে দিনে রাত 12টা পর্যন্ত অফিস করা লেগে, সো আসলে সময় আচ্ছা বের করা আচ্ছা অনেক কঠিন। তারপরে এর মাঝে লাস্ট 1 ইয়ার স্পেশালি আমি বিভিন্ন চেষ্টা করেছি আমার কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন, স্পেশালি আবার আমাদের যে কোস্টাল বেল্ট, হিল ট্র্যাক্ট, এগুলাতে আমার হুম, কাজ করার অভিজ্ঞতা আছে। আমি খাগড়াছড়িতে কাজ করছি 1.5 বছর, কক্সবাজার আচ্ছা চট্টগ্রামে আছি আজকে 3 সাড়ে 3 বছর। তো সব মিলিয়ে এটা আমার আছে। তো আমি আসলে উম, আপনাদের আজকে তো জয়েন করলাম, আপনাদের সাথে আসলে কোলাবোরেশন কিভাবে হবে বুঝলাম। তো আমি পার্সোনালি হয়তো আপনার সাথে আরো যোগাযোগ করবো ইনশাল্লাহ। আর আমি ওকে, দাওয়াত দিয়ে অবশ্যই রাখলাম অবশ্যই। আপনাকে আমার ল্যাবটা ভিজিট করার জন্য। আপনি আচ্ছা, চুয়েটে থ্যাংক ইউ। যেমন ল্যাব পেয়েছেন, ঠিক বলতে হ্যাঁ হ্যাঁ, গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর প্রায় পূর্ণ একেবারে ওরকমই একটা ল্যাব আমার আছে, সবকিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লোকেশনটা কোথায়? এই যে 16 রেল স্টেশনের পাশে যে এলজিডি ভবন, ভারতলা ভবন, ও আচ্ছা ওটার আচ্ছা নিচতলা হচ্ছে আমার ল্যাব, আর আমি 3 তলায় আচ্ছা, বসি। ওখানে আচ্ছা আচ্ছা। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ অবশ্যই নাকি যোগাযোগ করবেন, আপনি পার্সোনালি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, মালিহা বিনতে আচ্ছা বলেন। আপু, ভাই আপনি যে আপনার সাথে কি লিঙ্কডইনে কোনোভাবে কানেক্টেড হওয়া যাবে ভাইয়া, যে ল্যাবে আছেন এলজিডি? আহ, আচ্ছা, আমি আসলে অতটা প্রফেশনাল হইনি, এটা সরি টু সে। লিঙ্কডইন থাকাটা খুবই দরকার ছিল। তো অসুবিধা নেই, আমরা আমি ওনার সাথে, এই আপুর সাথে কথা বললাম, এবং কি আমরা একসাথে কাজ করতে পারি। আমরা একটা কাজ অবশ্যই। একসাথে করলে সবার জন্য সুবিধা এটা, মানে বেনিফিটেড সবাই হতে পারলে অসুবিধা কি, কোনো অসুবিধা নেই। তো এবং কি আইডিয়াটা আসলে মেইনলি, আসলে আইডিয়াটা খুব বেশি শেয়ার করা, ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই আইডিয়াটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু বেসিক্যালি কিছু কথা বলি। আচ্ছা, আপনি কি যেটা বলতে চাচ্ছেন বলেন, সমস্যা নেই। না, অসুবিধা নাই, ঠিক আছে। আমি আমার বেশি কিছু বলার নেই, আচ্ছা, আমি যেহেতু এটা শুনতে আসছি। রিসার্চের একটা ফিল্ড, এটা একটা কোলাবোরেশনের অনেক বড় একটা ওয়ে। সো যে যে ফিল্ডেই কাজ করেন না কেন, টেকনোলজি কনক্রিট নিয়েও যে যে ফিল্ডে যেভাবে যে করতে চান না কেন, বাট যে একই সিমিলার ওয়েতে যদি এখানে দুই একজনকে আমি পেয়েছি একই ধরনের কাজ করছে, যা ম্যাটেরিয়ালটা বা তাদের টেস্টিং বা ল্যাবরেটরি বেস বা সফটওয়্যার বেস একটু ডিফারেন্ট। তো আপনারা চাইলে, যারা সিমিলার তারা চাইলে সাবগ্রুপ হয়ে এখানে যুক্ত হতে পারেন। আর আপনাদের রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে যত রকমের ইনফরমেশন বলেন, হেল্প বলেন, অবশ্যই আমি আমার ডেডিকেশন দিয়ে যতটুকু পারি হেল্প করব। কিন্তু যারা একদম 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 খুব নিউ, একদম বিগিনার, তাদের জন্য বলবো যে ইন ফিউচার যখন আপনারা রিসার্চ টপিকটা চুজ করবেন, সেটার জন্য কি কি করতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আসলে ইউনিভার্সিটিতে বলেন, প্রফেসররা বলেন, সেভাবে হয়তো করা হয় না। আসলে ওনারা তো অনেক জানেন। হ্যাঁ, আমি মনে করি আমি কিছুই এখনো বলি। তো আসলে এই যে আপনাকে যে বললাম রিভিউ আর্টিকেল বা কোন একটা আর্টিকেল নিয়ে আপনি আসলে পড়লেন এমন না, আপনাকে আসলে এই যে কাজটা হয়েছে সেটার মধ্যে ঢুকতে হবে, এটার অবজেক্টিভসটা কি ছিল সেটা পড়তে জানতে হবে, সেটা স্পেসিফিক ওয়েতে আপনাকে তাদের রিসার্চ গ্যাপটা ফাইন্ড আউট করতে হবে। সেটা প্রসেসের জন্য আপনি যদি এখন থেকে স্টার্ট করেন, তাহলে আপনি যখন বিগিনারদের জন্য বলছি, যখন আপনি রিসার্চ টপিকটা চুজ করতে যাবেন আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনি 5 মাস ধরে যখন আপনার রিসার্চ ধরেন, আপনার প্রপোজাল 1 সপ্তাহ পরেই প্রপোজাল ডিপেন্ডস, আপনি জানেন না আসলে কোথা থেকে শুরু করবেন। হ্যাঁ, বিগিনার যদি এখন থেকে, যারা থার্ড ইয়ারে আছেন, এখন থেকেই যদি আপনি আসলে রিসার্চ বা সামনে রিসার্চার হবেন বা পাবলিকেশন করবেন ইচ্ছা থাকে, তাহলে এখন থেকেই চাইলে আপনারা সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন। গ্যাপটা খুঁজে বের করা, হ্যাঁ, অবজেক্টিভসটা চুজ করা, টাইটেলটা কিভাবে সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? বিশেষ করে যারা একদম বিগিনার। আর যেহেতু সাখাওয়াত হোসেন, আপনি যেটা বলছেন যে আপনার রিয়েল লাইফ অনেক অবজারভেশন থেকে আপনার ডাটা আছে, আপনি চাইলে কোরিলেট করে অবশ্যই পেপার পাবলিশ করতে পারেন। আর আর আপনারটা অনেক বেশি স্ট্রং
পয়েন্ট হচ্ছে আপনার রিয়েল লাইফ অবজারভেশন থেকে ডাটা আছে। সেটা আপনি চাইলে আবার গবেষণার বিভিন্ন প্রিভিয়াস যে কাজ হয়েছে বা বর্তমানে যে কাজ হয়েছে বা হচ্ছে সেগুলোর সাথে কোরিলেটও করতে পারবেন চাইলে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে আমরা আজকে এখানেই ম্যাম শেষ করছি। আপু আমার কোশ্চেন আমি হচ্ছে চুয়েটে 4-1 আছি আর কি এখন। আচ্ছা মানে আচ্ছা আমার প্রি ডিফেন্স হচ্ছে এই তো 1 মাস পর। আচ্ছা তো আমার মেজর হচ্ছে ওয়াটার। আচ্ছা তো ম্যাম এখন আমি হচ্ছে একদম বিগিনার, মাত্র শুরু করলাম। তো আমার জন্য কিছু যদি অ্যাডভাইস থাকে মানে আপনার প্রি ডিফেন্স সামনে প্রপোজাল, আপনাদের তো ডিরেক্ট প্রি ডিফেন্সই হয় মেবি। প্রি ডিফেন্স সামনে এই তো 1-2 মাস পর। আচ্ছা, ল্যাবরেটরি কাজ শেষ ওয়াটার রিসোর্সে? এই তো করতেছি শেষের দিকে প্রায়। কোন ম্যাডামের আন্ডারে বা স্যারের আন্ডারে? আমি হযরত আলী স্যারের। আচ্ছা, হযরত আলী স্যার। আচ্ছা আচ্ছা। আপনি পেপার পাবলিশ করবেন? ইয়েস আচ্ছা, আপনার ডিফেন্সের ফাইনাল রেজাল্ট কি চলে এসেছে হাতে? ম্যাম। আপনি যে ল্যাবরেটরি কাজ করছেন সেগুলো সব ডাটা বা রেজাল্ট কি হাতে এসেছে? না এখনো আসেনি ম্যাম। আচ্ছা, তাহলে একটু ওয়েট করতে হবে। আপনার রেজাল্টের ডাটাগুলো সব আসলে দেন আপনি পেপার, আপনাকে আগে প্রজেক্ট বা থিসিসটা আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর যদি আপনি এর আগেই পাবলিশ করতে চান, আপনার যতটুকু ডাটা আছে আপনার আসলে অবজেক্টিভসটা আমাকে দেখতে হবে যে আসলে আপনি যে পেপারটা পাবলিশ করবেন সেটার অবজেক্টিভসটা কি ছিল এবং সেই রিলেটেড অবজেক্টিভস এর জন্য রেজাল্টটা এসেছে কিনা। ম্যাম পাশাপাশি আমি এই ল্যাবের পেইড সাবস্ক্রিপশন কিনেছি ম্যাম। আচ্ছা, আপনি কনক্রিটের সাপেক্ষে করতে চাচ্ছেন? হুম। আচ্ছা, তাহলে কনক্রিটের আপনার যারা ফ্রেন্ডরা যদি কেউ কনক্রিট নিয়ে কাজ করে, আমার আসলে ডাটা লাগবে। আপনি পাবলিশ করতে চাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো আসলে এই ফিল্ডের জন্য ডাটা লাগবে, বুঝতে পারছেন? সেই ডাটাটা দিয়ে আপনি পাবলিশ করতে হবে। দ্যাট মিন্স যে কাজটা, যে কোনো একটা কাজের একটা অবজেক্টিভস থাকে, সেই অবজেক্টিভস এর পার্সপেক্টিভে আপনি কাজটা রেজাল্টটা কি আসছে সেটা আপনাকে দেখতে হবে। সো কনক্রিট নিয়ে যদি আপনি পাবলিশ করতে চান তাহলে আপনার সেই রিলেটেড যদি কেউ আপনার ফ্রেন্ডস বা কেউ যদি কাজ করে থাকে, সে যদি পাবলিশ করতে চায়, হ্যাঁ আমাকে ডাটাটা দিলেই দেন আমি আপনাকে জানাতে পারবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো তো কোয়েশ্চেন আছে? ম্যাম আমি কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ বলেন। আমি বেসিক্যালি আমার ব্যাচেলর ছিল হচ্ছে, ব্যাচেলরের সময় আমার থিসিস ছিল স্ট্রাকচারে। পরে আমি চেঞ্জ করছিলাম, করে আমি জিওটেকনিক্যাল ল্যাবে আসছি। এখন আমি জাপানে আছি আচ্ছা মাস্টার্সে। আচ্ছা তো আমি আসলে এখানে মূলত এই গ্রুপে অ্যাড হওয়ার কারণ হচ্ছে যে কোলাবোরেশনের জন্য আর কি, যে আমি জিওটেকনিক্যালে আছি। তো আমি আসলে আমার বর্তমান যে ল্যাব, এই ল্যাবে আমি হচ্ছে লিকুইফেকশন নিয়ে কাজ করি। তো আসলে আমি চাচ্ছিলাম যে এরকম কেউ আমাদের যারা এখানে জয়েন করছে তারা কেউ আছে নাকি। তো আমি হ্যাঁ, আমি আপনার সাথে কোলাবোরেট করতে যাচ্ছি। আমিও জিওটেকনিক্যাল নিয়ে কাজ করছি আর কি। আপনি যদি কাইন্ডলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেন তাহলে কানেক্ট হতে পারতাম। আচ্ছা ওকে, এই জন্য আমি এখানে জয়েন করছি যে আসলে কোলাবোরেশন করার জন্য। আর আমি যে ল্যাবে আছি মাস্টার্সের জন্য, আমার যে প্রফেসর আসলে মাস্টার্সে উনি পাবলিকেশনে এরকম হেল্প করে না, উনি পিএইচডি দের নিয়ে আর কি ইয়ে করে। তো আর মাস্টার্সে যারা থাকে তাদেরকে নিয়ে আর কি পাবলিকেশনে আর কি সাধারণত হেল্প করে না। আমি এই জন্য চাচ্ছিলাম যে এখানে কোলাবোরেশন করে বা পাবলিকেশন করতে পারি কিনা। আচ্ছা, আমি 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সময় মনে হয় শেষের দিকে আমাদের। আমার আন্ডারগ্রেডের থিসিস ছিল লিকুইফেকশন রেজিস্ট্যান্স বাই সিমেন্ট পারমিশন গ্রাউটিং। তো এটার সাথে কোনো আপনি যেটা মাত্র বললেন হাবিবুর ভাই, আপনারা আসলে কোনটা নিয়ে করতে চাচ্ছেন? আমি আমি আসলে আমার যে বর্তমান ল্যাব, এই ল্যাবে আমি হচ্ছে স্যান্ড নিয়ে কাজ করি। স্যান্ডের শেকিং টেবিল টেস্ট, মানে আমার মেশিন হচ্ছে শেকিং টেবিল এবং ট্রাইএক্সিয়াল মেশিন, আমি এই ল্যাবে আছি। তো আমার হচ্ছে স্যান্ড নিয়ে আর কি, স্যান্ডের বর্তমান আমি যে টেস্টগুলো করতেছি সেটা হচ্ছে পার্টিকেল, র্যান্ডম পার্টিকেল আর কি ওরিয়েন্টেশন, স্যান্ডের
যে অ্যাঙ্গেল বের করি, স্যান্ড প্রথমে হচ্ছে আমরা শেকিং টেবিলে টেস্ট করার পরে প্রিভিয়াসলি কেমন ছিল, লিকুইফেকশন হওয়ার আগে কেমন ছিল, আবার লিকুইফেকশনের পরে কেমন হয়েছে, আর রিলিকুইফেকশন হওয়ার পরে স্যান্ডের অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে বর্তমান কাজ করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে অনেকটা মিল আছে, আমি ফার্দার যদি এটার সাথে আরো করতে পারি আমি যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ওকে, আর আপনার তো অনেক ডাটা আছে বললেন, ইনশাল্লাহ না, আমার ডাটাগুলো কংক্রিট রিলেটেড, মানে সরি ম্যাটেরিয়ালস রিলেটেড, কংক্রিট এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস রিলেটেড সবগুলো। ও আমারগুলো হচ্ছে আর কি স্যান্ডের। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে ম্যাডাম আমি কি 1 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ বলেন। ম্যাডাম আমি যে আপনাকে একটু আগে বলেছিলাম যে হচ্ছে সুগার কেন বেজেস অ্যাশ এবং হচ্ছে কার্ডং নিয়ে, তো ওখানে হচ্ছে দুইটাতে আমার সেম মেথোডোলজি, মানে জাস্ট ম্যাটেরিয়ালসটা ভিন্ন। সিমেন্ট যে এক জায়গায় সুগার কেন বেজেস অ্যাশ আর এক জায়গায় হচ্ছে কার্ডং অ্যাশ, তো আমি মেথোডোলজিটা একটু লিখেছিলাম। এখন দুইটাই তো একদম সেম মেথোডোলজি, মানে 100% সেম, জাস্ট ম্যাটেরিয়ালসটা ভিন্ন। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি ম্যাডাম? এখানে আপনি দুটোটা পেপারে আলাদা আলাদা পাবলিশ করতে পারেন, এবং আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে দুটোটা পেপার মিলে আপনি আরেকটা নতুন পেপার পাবলিশ করতে পারবেন চাইলে, যেহেতু মেথোডোলজি সিমিলার। ম্যাডাম আপনার সাথে আমি কিভাবে এটা কোলাবরেট করতে পারি? আপনি অবশ্যই আমার সাথে রিসার্চ অ্যাপে অবশ্যই পার্সোনালি বলেন, আর আপনার রিলেটেড যদি কেউ কাজ করে থাকে সেও আমার সাথে সাব গ্রুপে জয়েন হতে পারেন। আর যারা লিকুইফিকেশন নিয়ে কাজ করছেন বলছেন, এখানে একটা কোলাবরেশনের একটা খুব ভালো ওয়ে। তো যারা লিকুইফিকেশন নিয়ে কাজ করেছেন বলছেন জিও টেকনিক্যালে, তারাও চাইলে সাব গ্রুপে কানেক্ট হতে পারেন, বা হোয়াটসঅ্যাপেও আলাদা কানেক্ট। ম্যাম নেট প্রবলেমের জন্য বুঝি না, একটু ক্লিয়ারলি বলবেন আপনার প্লিজ। তারাও চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে পার্সোনালি সাব গ্রুপ খুলে আমাকে কানেক্ট করতে পারেন, আর অথবা এই রিসার্চ অ্যাপেও কানেক্ট করতে পারেন সাব গ্রুপে। ম্যাডাম আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিভাবে পেতে পারি ম্যাডাম? আচ্ছা আমি ওখানে অ্যাপে শেয়ার করে দেব। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এখানেই আমরা ক্লোজ করতে পারি, ঠিক আছে? ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের যে এই আপনার যে ক্লাস বা যেটা বলি সেটা মানে টাইম মানে কখন, প্রতিদিন কি এই টাইমেই বা এটা জানার? না এটা আমি জানিয়ে দিব খুব শীঘ্রই। আসলে স্যাটারডে এই টাইমটা আসলে আমি একটু চেঞ্জ করব, আমি জানিয়ে দিব। টাইমিংটা নিয়ে অনেক প্রবলেম আমার, কারণ আমার এখন 2টা বাজে। আমি চেষ্টা করব বিকালে আপনাদের সাথে অ্যাড হওয়ার, যেটা সবার জন্য মোটামুটি 5টার পরে আমি অ্যাড হওয়ার ট্রাই করব বাংলাদেশ টাইম। ও 5টা শনি রবিবার আমার জন্য ঠিক ছিল, কিন্তু জানি না কি হবে। আচ্ছা আচ্ছা আমি একটু চিন্তা করে আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? কারণ আসলে 5টা ল্যাবে থাকতে হয় তো অনেক সময় পর্যন্ত অন ডেতে, শনি রবিবার হলে আর কি। আপনাদের জন্য ফ্রাইডে হলে কি অসুবিধা হবে? অন্যদের জানি না, আমার জন্য প্রবলেম আর কি আচ্ছা ফ্রাইডে আমরা আমার। একটু ওখানে চ্যাট গ্রুপে সবার সাথে ডিসকাশন করে একটু সিদ্ধান্ত নিলে মনে হয় বেটার হয়, ঠিক আছে? ওকে, না আমার শনি রবি অফ থাকে তো, শুক্রবারও ওপেন থাকে এই কারণে। আচ্ছা সবার অ্যাভেলেবল টাইম দেখেই, আসলে আমারও তো আসলে প্রফেশনাল লাইফ আছে, তো হ্যাঁ আসলে আমার ফ্রি টাইমটাও একটু দেখতে হবে। আমি দেখি না কি করা যায়, এটা আমি ডিসিশনটা জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর অল। এনামুল ভাই আছেন? জি ভাই আপনারও তো রিসার্চ একটা পুরো ডেটা রেডি আছে 2টা, আমারও তো একটা করা আছে এবং ডেটা রেডি আছে। আমরা মনে হয় ম্যাডামের সঙ্গে কথা বলে যে কিভাবে এটা আপনি পাবলিকেশনে যাওয়া যায়। কোন টপিকে করেছেন ভাই? ওই যে হ্যাঁ করোশন। হ্যাঁ করোশন, আমার কম্প্রেসিভ স্ট্রেন্থ
প্লাস রডের মানে ক্ষয় যতটুকু হচ্ছে আপনার কোস্টাল এরিয়াতে, দুইটা আচ্ছা একসঙ্গে আচ্ছা আছে এইটাই আর কি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ম্যামের মাধ্যমে বা আপনার সাথে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, কারণ মিটিং শেষ হলে তো আর আপনাকে পাবো না। আহ, ইয়া আপনি কি ওই অ্যাপে সাবস্ক্রিপশন নিছেন? না, আমি তো এর সম্পর্কে জানি না, আমি আজকে ফার্স্ট ক্লাস করলাম এখানে। আচ্ছা, অ্যাপে সাবস্ক্রিপশন নিলে সবাইকে দেখা যায় যে ওইখানে কে কে আছে। আচ্ছা, আপনি যদি যদি এটা পাবলিক প্লেস যদি মাইন্ড না করেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি বলতে পারবেন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান আপনার এই মেল জি। ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চ্যাট বক্স আমি দেখতেছেন, আমি খাতা কলম আছে, আপনি চাইলে মুখে বলতে পারেন টাইম। না সমস্যা নেই, আমি দিয়ে দিছি, আপনি আচ্ছা। জাস্ট কপি করে নেন তাহলে। 3 চ্যাট বক্স কোথায়? আমি চ্যাট বক্স পাচ্ছি না ভাই। হ্যাঁ স্যার, 0183 0183 70 70 777 777 28। 28। ওকে, আমি আপনাকে কল দিচ্ছি, ঠিক মিটিংটা আছে। শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।